হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কি ব্যাপার, নীলের কণ্ঠ মেমে হয়ে গেল নাকি? এই কে আপনি? আমি নীলের বোন। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দোয়া করি আপনার আগামী দিনের পথ চলা শুভ হোক। আর সরি দেরিতে উইশ করার জন্য, আসলে আমার একটু খেয়াল ছিল না। ইটস ওকে। আর আমি তো আপনাকে নিচ থেকে দাওয়াত করিনি, তাই রাগটাও দেখাতে পারলাম না, না হলে আপনার খবর ছিল। ওরে বাবারে, এই মেয়ে দেখে আবার ভয়ও দেখায়, কি ডেঞ্জারাস মাইরি। আস্তে আস্তে। এই, আপনি এত আস্তে আস্তে কি বলেন? এই মেয়ে কি আমার মনের কথা কি করে বুঝতে পারলো যে আমি কিছু বলছি? আচ্ছা, আমি যে কিছু বলছি আপনি বুঝতে পারলেন কিভাবে? এমনি বোঝা যায় মিস্টার। আচ্ছা, কি করেন? কিছু না, শুয়ে আছি। আপনি কি করেন শুনি? আমিও কিছু করি না, তবে বসে বসে কিছু একটা ভাবছি। এভাবে তাদের মাঝে আরো বেশি কিছু সময় কথা হয়, তারপর রাসেল কল কেটে দেয়। এদিকে শেখা ছাদে দাঁড়িয়ে থাকতে না পেরে ধীরে ধীরে নিচে নেমে আসে। আচ্ছা জুই, তুমি কি কাউকে ভালোবাসো? শেখা নীলার দিকে তাকিয়ে জুইকে উপরে উক্তিটা বলে। হ্যাঁ বলেন ম্যাডাম, আপনি কি কাউকে ভালোবাসেন? জুই কিছুই বলল না। ভালোবাসার কথা শুনে যেন লজ্জায় লাল হয়ে গেছে। আরে এতে লজ্জার কি আছে? আমরাই তো, তাই না? ভাবি, তুমি জানো না বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম? তাহলে আমি জেনে শুনে এই পাপের দিকে নিজেকে ঠেলে দেয় কি করে বলো? হারাম তো, তবে আমাদের মন সেটাই মানতে চায় না। তবুও কাউকে না কাউকে মনের ঘরে ঠিকই জায়গা দিয়ে বসি। সেইটা ঠিক বলেছো, মনটা বড়ই অদ্ভুত। নিজের খেয়ে খেয়ে নিজের পরে অন্যের জন্য বাসা বাঁধে। আমিও তো কাউকে মনে মনে পছন্দ করি, কিন্তু বিয়ের আগে আমি এই সব জড়াতে চাই না। তোমাদের পছন্দের ছেলেকে আমি আমার গলার মালা করে নেব। সত্যি? আচ্ছা, তোমার মনে মনে পছন্দের মানুষটা কি আমাদের নীল ভাইয়া নাকি? এটা শুনে জুই তো লজ্জায় শেষ। ফর্সা মানুষ গাছে লাল ফুটে উঠেছে। হ্যাঁ আপু, বলো, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? জানি না কেন জানি তাকে আমার খুব ভালো লাগে। তবে তোমাদের পছন্দ না হলে আমারও পছন্দ না, বলে দিলাম। কথাটা বলে জুই এক দৌড়ে ফার্স্টরুমে চলে যায়। পাগলি একটা, আমাদের কাছে বলতেও শরম করে। দোস্ত, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। এখন শুধু আন্টি আঙ্কেল রাজি হলেই হলো। তখনই পেছন থেকে বলে ওঠে, আমরা রাজি। রাসেলের আম্মুর গলা শুনে শিখা আর নীলার রীতিমতো চমকে ওঠে। আসলে রাসেলের আম্মু আর আব্বু নীলার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ওদের কথাগুলো শুনতে পায়। সত্যি আম্মু, তোমরা রাজি? হ্যাঁ রে মা, আমরা এই কথাটা তোকে বলতে চাইছিলাম। আর নীল ছেলেটা অনেক ভালো, আর আমার অনেক পছন্দের। আমারও অনেক পছন্দ। আমার মেয়েকে নিয়ে খুব সুখে রাখতে পারবে। আন্টি, এই নিন মিষ্টি মুখ করেন, আমি আমার ভাবি পাইলাম তার জন্য। সবাই হাসিতে মাতোয়ারা এই মেয়ের কাণ্ড দেখে। তারপর কথা বলে সবাই চলে যায় ঘুমাতে। সকালবেলা নাস্তার টেবিলে নীল বাবা, আমরা আসার পরে তোমার সাথে তো তেমন কথা হয়নি, তবে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ আঙ্কেল বলেন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আপনি আমার পিতার মতো, তাই না? সেটাই ঠিক বলেছো। তাহলে বলে ফেলি, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার আর আমার মেয়ের বিয়ে দিব। এ কথা শুনে জয় তো দৌড়ে রুমে চলে গেল। আর নীল নীলার দিকে তাকিয়ে ইশারায় বলছে, আঙ্কেল কি বলছেন এসব? ঠিকই বলছে ভাইয়া, এখন রাজি হয়ে যা, এখন ন্যাকামি না করে। নীল দেখলো না সুযোগ এসেছে, হাত ছাড়া করা যাবে না। পরে যদি আবার পাখি অন্য খাঁচায় বন্দি হয়। দেখেন, আমার আপন বলতে এই বোনটাই। ও যখন আপনার মেয়েকে পছন্দ করেছে আর আপনারাও আমাকে পছন্দ করেছেন, তাই আমার কোনো আপত্তি নেই। তাহলে শুভ কাজে দেরি কিসের? আজকেই তাহলে কাজটা সেরে ফেলি। না, আমার বন্ধুকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। তোমার বন্ধুকে তো দেখছি না, কে কোথায়? আন্টি, ভাইয়া লন্ডনে গেছে অফিসের কাজে, 3 মাস থাকবে। ও আচ্ছা, তুমি যখন তাকে ছাড়া বিয়ে করবেই না, তাহলে কাবিনটা করে রাখলেই কিন্তু মন্দ হতো না। নীল কিছু বলতে যাবে, তখনই নীলের ফোনে রাসেলের কল এলো। 1 মিনিট প্লিজ, আমার বন্ধু কল করেছে। হ্যাঁ বন্ধু, তারপর বল, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, তোর ভাবি ঠিক করেছি। কি বলছিস তুই? ভাবি ঠিক করেছিস?
নিশ্চয়ই আমার ভাবি অনেক সুন্দরী, তাই না? দূর বেটা, সুন্দরী কি? পরি বল, পরি। ওরে বাবা, তাই নাকি? তবে একটা সমস্যা হয়ে গেছে রে। কি সমস্যা বল? তারা সবাই বলতেছে এখনই বিয়ে করে নিতে, কিন্তু তোকে ছাড়া আমি বিয়ে করব না। আরে বেটা, আমি তো আসবোই, তখন ভাবিকে দেখবো। এখন তুই বিয়ে করে নে। না না না, তোকে ছাড়া বিয়ে করব না, ব্যাস। আচ্ছা, তাহলে বিয়ের কাবিনটা করে রাখ, যেন পাখি তোর নামে জব করে। এইটা মন্দ বলিস নাই, এটা করা যায়। আর তুই আসলেই ধুমধাম করে বউ আনবো, কি বলিস? দোস্ত, সেটাই কর। আচ্ছা দোস্ত, আমি এখন রাখছি, পরে কথা হবে। খোদা হাফেজ। তারপর কল কেটে দিয়ে সবার সাথে কথাগুলো শেয়ার করে সিদ্ধান্ত নিল আজকে বিয়ের কাবিনটা করে ফেলবে। সবাই রাজি হলো। বিকেলে নীল আর জুয়ের বিয়ের কাবিনটা হয়ে গেল। যদিও জুই তার ভাই ছাড়া বিয়ে করতে চাচ্ছিল না, পরেই শিখার জোড়াজোড়িতে রাজি হয়েছে। এভাবে কেটে যায় 3টা মাস। রাসেল এয়ারপোর্টে এসে বিমান বসে আছে। একটু পরে বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়ান দিল। অনেক সময় জার্নি করার পরে বিমান বাংলাদেশের মাটিতে অবতরণ করল। ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সবার আগে নীল দৌড়ে গিয়ে রাসেলকে জড়িয়ে ধরলো। বন্ধু, কেমন আছিস? তোকে ছাড়া কি করে ভালো থাকতে পারি বল? তুই তো আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তারপর সবার থেকে ফুল নিয়ে সবার সাথে কৌশল বিনিময় করে বাসায় চলে আসলো। দোস্ত, তোর হাতে শরবত খাই না কতদিন হলো, তোর কি মনে নেই? আরে বেটা, মনে আছে, কিন্তু আজকে আমি বানাবো না। তাহলে কি আমি বানাবো নাকি? আরে আমার আদরের বোনটা তোকে শরবত বানিয়ে খাওয়াবে। নীলা, এই নীলা, আমার বন্ধুটার জন্য তোর হাতের স্পেশাল শরবত বানিয়ে আনেক তো। আনতেছি ভাইয়া। রাসেল আর নীল সোফায় বসে কথা বলছে। কিছু সময় পরে নীলা সেতে করে শরবত নিয়ে তাদের সামনে এলো। ভাইয়া, এই নিন আপনার জন্য স্পেশাল যখনই রাসেল নীলার দিকে তাকালো, তখনই নীলার কথা বলার ভাষাটাই যেন উদাও হয়ে গেল। রাসেল তো অবাক হয়ে একদিকে তাকিয়ে আছে নীলার দিকে। ভাইজান, এই ছেলেটি কে? রাসেল তো অবাক হয়ে একদিকে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাও তাকিয়ে আছে রাসেলের দিকে। দুজনের যেন অবাকের শেষ পর্যায়ে। রাসেল কিভাবে আসলো? তাহলে ভাইয়ের বন্ধু কি রাসেলই? নীলা কি তাহলে নীলের বোন? এখন নীলা যদি নীল এর সবটা খুলে বলে তাহলে কি হবে? রাসেল শরবতের গ্লাস যখন নিচ্ছে না, নীলার দিকে তাকিয়ে আছে, তাই দেখে নীল বলে উঠলো, এই রাসেল, তুই নীলার দিকে এভাবে অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? রাসেল তখন কথা ঘোরানোর জন্য বলল, আরে তেমন কিছু না, আসলে তোর বোনকে আগে দেখিনি তো, তাই দেখছিলাম তোর মতোই চেহারা হয়েছে। ও, এই ব্যাপার। আর বলিস না, সবাই বলে আমরা দুজন নাকি একই কার্টুনের দেখতে। এদিকে নীলা রাসেলের কথা শুনে ভাবছে, রাসেল মিথ্যে কেন বললো? ও তো আমাকে চেনেই। আর তার থেকেও বড় কথা হলো, ওর জীবন নষ্ট করার জন্য আমিও তো তাই। তাহলে ও আমাকে না চেনার গান কেন করলো? নাকি ও চায় না ওর কথা কেউ জানুক? এই নীলা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? রাসেলকে শরবতের গ্লাসটা দে, জলদি। নীলের কথা শুনে নীলার ধ্যান ভাঙলো। নীলা গ্লাসটা রাসেলের হাতে দিয়ে উপরে চলে গেল। আচ্ছা বন্ধু নীল, তোর বোন কিন্তু আমি আগে কখনো দেখতে পারলাম না, কেন? আরে তুই দেখবি কেমনে? আমি তো দেখতেই পারতাম না, কারণ ও অনেকদিন পরে আসতো। আর তুই থাকার পরে নীলা এখানে আসে নাই। সেটাই হবে হয়তো, আসে নাই, ভালো হয়েছে। আর তুই যদি জানতি এই নীলাও আমার জীবন নষ্টের সাথে জড়িয়েছিল। এভাবে দুজনের ভিতরে অনেক কথা হলো। তারপর রাসেল উপরে চলে আসলো আর নীল বাজারে চলে গেল। রাসেল যখনই নীলার রুম পার হতে যাবে, তখন নীলা রাসেলের হাত ধরে রুমে টেনে নিয়ে গেল। রাসেল অনেকটাই অবাক হয়ে গেল। এই, তুমি ভাইয়াকে মিথ্যে কেন বললে যে আমাকে আজই প্রথম দেখলে? শোনেন, আপনার ভাগ্য ভালো যে আপনার ভাই জানে না আপনি সেই নীলা যে আমার জীবন নষ্টের সাথে জড়িত। আপনার সাহস কি করে হয় আমার হাত স্পর্শ করার? শোনো, আমি সেদিন ইচ্ছে করে অমনটা করিনি। আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? তাও আপনাদের? শোনেন একটা কথা, আমি আপনাকে চিনি বা আপনি আমাকে চেনেন, সেই কথা কেউ যেন না জানে। ঠিক আছে, বলবো না, কিন্তু আমার সাথে এমন ব্যবহার কেন করছো? চুপ, একটা কথা বলবেন না। আশা করি আমার সামনে এমন বিহেভ করবেন না। বলে রাসেল অনেক রাগ নিয়ে রুম থেকে চলে আসলো। মাথায় এমনি গরম যে পাক্কা 30 মিনিট শাওয়ার নিল। কি বলবে নীলাকে? কিছু বলতেও পারছে না, বন্ধুর বোন বলে কথা। এসব ভেবে গোসল করে বের হয়ে আসলো। রাসেল, চল নিচে খেয়ে নিবি, সবকিছু রেডি করা আছে। রাসেল, চল, আমার খুব ক্ষুধা লাগছে। বন্ধু নিচে নেমে টেবিলে বসে খাবার খাওয়া শুরু করলো। নীলাও আছে, কিন্তু কোনো কথা বলছে না। নীল ভাবিকে কিন্তু এখনো দেখালি না। আপনারা তো জানেন না যে রাসেল এখনো বউ দেখেনি।
দেখিস দেখিস, ফুরিয়ে তো আর যাবে না, কিন্তু তোর কপালে আমার বউয়ের সুখ দেখা হবে না মনে হয়। কেন কেন? কারণ তোর ভাবি তো মাদ্রাসায় পড়েছে, পর্দা করে চলে। ও তাহলে ঠিক আছে, আমার বোনটাও মাদ্রাসায় পড়ে, কতদিন হলো ওকে দেখি না। যদি জানতে ভাবি তোমারই এখন ছোট বোন, তাহলে আর বলতে না যে ভাবি দেখতে কেমন। এইভাবে দেখতে দেখতে পার হয়ে গেল 1টি বছর। এর মাঝে নীলার বিয়ে হয়ে গেছে। কষ্টের বিষয়, নীলার বিয়ের সময়ও রাসেল বাড়িতে ছিল না, একটা কাজে বাইরে গিয়েছিল। আফসোস, এই অনুষ্ঠানের সময় কি ওর কাজ বাঁচতে হয় নাকি বুঝি না। রাসেল অফিসে বসে কাজ করছে, নীল গেছে তার শ্বশুর বাড়িতে একটা দরকারে, সেটা রাসেলকে জানায়নি। স্যার, এই নিন আপনার চা। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনি একটু টেনশনে আছেন, তাই আপনার জন্য চা নিয়ে আসলাম। রাসেল পিয়নের কথা শুনে অবাক হয় যে তার জন্য কেউ ভাবে। ধন্যবাদ চাচা তোমাকে, আমার জন্য না বলার পরেও চা আনার জন্য। হয়তো এই চাটা আমার অনেক উপকার করবে এখন। ধন্যবাদের কি আছে, এটা তো আমার দায়িত্ব যে এই অফিসে কার কখন কি প্রয়োজন সেটাই খেয়াল রাখা। রাসেল অনেক সময় অফিস করে একটু নিজের অফিসে চলে যায় কাজ দেখার জন্য। বলতে গেলে রাসেল এখন অনেক বড় লোক, ধরা যায় ওর বাবার থেকে ও উপরের লেভেলে উঠেছে। চট্টগ্রামে বাড়ি, গাড়ি, মিল, কারখানা কোনো কিছুরই কমতি নেই। আবার ঢাকাতেও আছে। রাস্তায় বের হলে আবার চোখের সামনে ভাসে আরকে কোম্পানির লোগো, আছে বিভিন্ন মডেলের গাড়ি। রাসেল অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে ভেতরে প্রবেশ করে সবকিছু দেখে আবার অন্য আরেকটা অফিস চলে যায়। এভাবে সবগুলো অফিস দেখে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাবা আমাকে তো আর্জেন্ট খবর দিয়েছে, কি কারণে এখনো বললেন না কিন্তু। উপরের কথাটা নীল সবার সাথে খাবার খাওয়ার সময় তার শ্বশুরকে জিজ্ঞেস করলো। একটু চুপ থেকে মিস্টার রায়হান চৌধুরী জবাব দিল, দেখো বাবা, অনেকদিন তো হলো জুই আমাদের বাড়িতে আছে। এখন লোকে খারাপ বলে যে বিয়ে হয়েছে, তাহলে মেয়ে বাপের বাড়িতে থাকবে কেন? ওহো, এই ব্যাপার। এটা কোনো সমস্যা না, সামনের সপ্তাহে আমি জুইকে আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেই। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, অনেক ধুমধাম করে মেয়ের বিয়ের পার্টি দিব। ভাইয়া আপনার বন্ধুকে সাথে নিয়ে আসলেই পারতেন, আমরা এখনো তাকে দেখতে পারলাম না। তাকে খুব দেখার ইচ্ছা আমাদের। ভাবি আমাদের নাকি শুধু আপনারও আমার বন্ধুটাকে দেখার শখ? বয়ে গেছে আপনার বন্ধুকে আমার দেখায়। বলেই শিখা উপরের রুমে চলে। আসলে উপরে যতই হাসি খুশি থাকে না কেন সবাইকে দেখানোর জন্য, কিন্তু ভেতরটা রাসেলের জন্য কাঁদে। কাউকে দেখাতে পারে না তার হৃদয়ে জমানো কষ্টগুলো। রাসেল, তুমি কেন ফিরে আসো না? একবার এসে দেখে যাও। আমি একটুও ভালো নেই। তোমার উপরে নেশার বশে প্রতিশোধ নিতে গিয়ে আজ নিজেই তোমার থেকে বেশি শাস্তি পাচ্ছি। এদিকে রাসেল বসে বসে টিভি দেখছিল, তখনই রাসেল ফোনে একটা মেইল আসলো। রাসেল মেইলটা ওপেন করে দেখতে পেল তাকে বদলি করা হয়েছে, কিন্তু কোথায় সেটা লেখা নেই, আছে শুধু ঢাকা, কালকে যেতে হবে। কি ব্যাপার, আমাকে আবার বদলি করা কি হলো? আমি এখন ঢাকাতে গেলে এখানে ব্যবসা করবো কিভাবে? নানান চিন্তা ভাবনা রাসেলের মাথায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে রাসেল ডিসিশন নিয়ে নেয় ঢাকাতে যাবে, কারণ সেখানে অনেক হিসাব মেলানো বাকি। রাসেল খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে, অফিসে চলে যায়, সেখান থেকে সবকিছু বুঝে নিয়ে আবার বাসায় চলে আসে। স্যার, এই সাহেব যেহেতু এইখানে আসবে, আর এখানে থাকার মতো তেমন ভালো কোনো হোটেলও নেই, তাই আমি বলি কি সে আমাদের বাসাতেই থাকুক, যতদিন থাকে। এইটা অবশ্য মন্দ বলেন নাই, কিন্তু সে কি মানবে? তবে আমি বলে দেখি কি হয়। তবে আপনারা ওইখানে থাকলে সে সর্বোচ্চ সুবিধা পাবে। এভাবে অনেক কথা হয় এদের মাঝে। তারপর রাসেলের বাবা সেখান থেকে বাড়িতে চলে আসে খুশি মনে। বাড়িতে এসে রাসেলের আম্মু কি হয়েছে? এইভাবে ডাকো কেন? তোমার ডাক শুনে সবাই চলে এসেছে। আসলে এই ডাকাডাকি শুনে বাসার সবাই সেখানে এসে উপস্থিত। ওই যে আমাদের এখানে পানি উন্নয়নের বোর্ডের অফিসার আসবে না, সে আমাদের বাড়িতেই থাকবে। ও আচ্ছা, কিন্তু এতে এভাবে ডাকাডাকির কি আছে? আব্বু, একটা অজানা ছেলেকে বাড়িতে জায়গা দেওয়া কি ঠিক হবে, যেখানে এই বাড়িতে আমি আর জুই থাকি? আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা নাকি অনেক ভালো, তাই আমি আর মানা করিনি। অনেক কাজে সাহায্যের প্রয়োজন হয়তো। ঠিক আছে। এদিকে রাসেল বসে আছে নীলের অপেক্ষায়। একটু পর নীল বাসায় এলো। দোস্ত এভাবে বসে আছিস কেন? অফিসে যাস নাই? গেছিলাম, কিন্তু আবার চলে আইছি। কেন চলে আসিস? কারণ আমাকে বদলি করা হয়েছে, ঢাকাতে আজকেই যেতে হবে। কি বলছিস এসব?
তুই আজকেই চলে যাবি মানে কি? কিছুই করার নাই বন্ধু, অন্যের কাজ করে খেলে এগুলো মানতেই হবে। সেটাও ঠিক কথা, তবে তুই গিয়ে থাকবি কোথায়? সেটা ওখানে গিয়ে জানতে পারবো, কেননা আমাকে এখনো বলা হয়নি ঢাকা কোন জায়গায় আমাকে বদল করেছে। আচ্ছা, যেতে যখন হবেই তখন দেরি করে লাভ নেই। তাহলে তাড়াতাড়ি কর, যা রাত হলে আবার ঝামেলা, এমনিতে শীতের দিন। রে, আমি তো রেডি হয়ে বসে আছি শুধু তোর জন্য। তোকে তো বলাই হয়নি, আমার বিয়ে কিন্তু আগামী সপ্তাহে। তুই কি করবি এইবার যদি না আসোস, কোনো অজুহাত দেখাস, তাহলে আমি কিন্তু মানবই না। আচ্ছা, কথা দিলাম তোর বিয়েতে আমি থাকবো, সে আমার যতই কষ্টই করতে হোক না কেন। তারপর রাসেল নিজের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর রাসেল শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ রাসেলের মনে হয় আদনান স্যারের কথা তার সাথে অনেকদিন বলা হয়নি। তাই ফোনটা বের করে ঠাস করে আদনান স্যারের নম্বরে কল করল। রিং হচ্ছে, রিং রিং। প্রথমবারে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। এতদিন পরে আমার কথা মনে পড়লো তাইলে? স্যার আর বলিয়েন না, আমি তো অনেক বিজি, তাই আর এখন আপনার সাথে যেন অল টাইম কথা বলতে পারি, তার জন্য ঢাকাতেই আমার বদলি হয়েছে। এই কথাটা শুনে মিস্টার আদনান সাহেবের মনে যেটুকু রাগ ছিল সেটুকু নিমিশেই শেষ হয়ে গেল। সত্যি আমি অনেক খুশি। আগে আসো, পরে দেখছি। এখন কোথায়? আমি রওনা দিছি, আর ঘন্টা 4 মতো লাগবে আসতে। অনেক কথা বলে রাসেল কল কেটে দেয়। দেখতে দেখতে রাসেল ঢাকায় চলে যায়। এখন একটা অফিসের সামনে এসে গাড়ি থামে, কেননা এখান থেকে জানতে হবে তাই কোথায় বদলি করা হয়েছে। তাই রাসেল গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলে জন্টু স্যারের রুমে গিয়ে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আর আপনার নাম মিস্টার রাসেল, তাই না? জন্টু স্যার তখন রাসেলকে সব বুঝিয়ে বলে এবং কোথায় থাকতে হবে সে ঠিকানা দিয়ে দেয়। কিন্তু ঠিকানা দেখে কেন জানি মনে হচ্ছে এই ঠিকানা ওর অনেক পরিচিত, কিন্তু মনে করতে পারছে না। জন্টু স্যারের থেকে বিদায় নিয়ে এসে রাসেল ঠিকানার দিকে চলে যায়। একটু পরে পৌঁছেও যায়। রাসেল বাড়ির দিকে তাকিয়ে অবাক হলো, কেন এটা তাদেরই বাড়ি। রাসেল নানা চিন্তা ভাবনা করে বাড়ির মেইন গেট পেরিয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতে কেউ একজন এসে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। আর সেই মানুষটাকে দেখে রাসেল অবাক হয়ে যায়, কেননা সে ছিল সেই বেঈমান মিথ্যাবাদী শিখা, যার জন্য বিনা অপরাধে জেল খাটতে হয়েছে। শিখাকে দেখে রাসেলের রাগের পরিমাণ আরো বেড়ে যায়। কিছুতেই নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছিল না সে। এখানেই মনে হচ্ছে শিখাকে চোখ দিয়ে গিলে খাবে। চোখ দিয়ে শুধু আগুন বের হচ্ছে। রাসেলের এমন রূপ দেখে শিখা তো শেষ, শুধু ঠোক গেলছে, কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। চোখের কোণে পানি জমে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। কেমন আছো? আর এতদিন কোথায় ছিলা? এমন শুকিয়ে গেছো কেন? রাসেলের ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, তবু বললো, শাকচুন্নি, তোর মতো বসে বসে তোর আর খাইনি, কাজ করে খেতে হয়েছে। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। আমার সামনে থেকে সরে গেলে খুশি হব। এমন মেজাজ দেখে তো শিখা কান্নাই করে ফেললো, যার ফলে শিখামামনি কি হচ্ছে? তুই কান্নাই কেন করতেছিস? রাসেল ওর মায়ের কথা শুনে চমকে ওঠে। এই মেয়েকে এত সম্মান দিয়ে কথা বলে, কথাটা ভেবে রাসেলের চোখে জল চলে এলো। এদিকে শিখা কিছু বলছে না দেখে রাসেলের আম্মু দরজা থেকে চলে আসে। আর এসে অবাক হয়ে যায় রাসেলকে দেখে। খুশিতে চোখ থেকে আনসারে বৃষ্টি পড়তে শুরু করে। এ যেন কোনো কষ্টের বৃষ্টি, সুখের বৃষ্টি। এমন আছিস বাবা? আমাদের ছাড়া থাকতে পারলি এতদিন? কোথায় ছিলি, কি করেছিস? নিজের কোনো যত্ন নিসনি। আপনারা আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আমি আপনাদের পরিচিত কেউ না। আমাকে এখানে থাকার জন্য পাঠানো হয়েছে অফিস থেকে। এটা আপনাদের বাড়ি জানলে আমি মরে গেলেও আসতাম না। আর হ্যাঁ, আপনারা যাকে ভেবে কথা বলার চেষ্টা করছেন সে আজ থেকে কয়েক বছর আগেই মারা গেছে। আপনারা মেরে ফেলেছেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে। দেখ বাবা, এমন করে বলিস না। আমরা অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দে আমাদের। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, তোকে কোথাও পাইনি। রাসেল হাসতে থাকে, এ যেন এক সার্কাস চলছে এখানে। খোঁজ করেছেন, তাও আবার আমার। তখনই পেছন থেকে রাসেলের আব্বু আর বোন বেরিয়ে আসে। জুয়োর ভাইকে দেখে তো দৌড় এসে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে কিল খুশি মারতে থাকে। ভাইয়া তুই পচা, এতদিন আমাকে ছাড়া থাকতে পারলি? আমার জন্য তোর একটু কষ্ট হয়নি, তাই না? জানিস ভাইয়া, আমি না একটুও ভালো নেই, শুধু তোর কথা ভেবে ভেবে। রাসেল ওর বোনের সাথে রাগ করতে পারলো না, বুকে জড়িয়ে সেও কান্না করে দিল। তোর কথা আমার সব সময় মনে পড়েছে, কিন্তু এই সমাজের নিকৃষ্ট মিথ্যাবাদী মানুষের জন্য তোর কাছ থেকে দূরে থাকতে হয়েছে। ভাইয়া আমি জানি তোর কোনো দোষ ছিল না, তবু বাবা মা তোর কথা বিশ্বাস করতে পারেনি। রাসেল বাবা, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো?
রাসেলের রাগ মনে হচ্ছে আরো বেড়ে গেল। দেখুন মিস্টার রায়হান চৌধুরী, আমি আপনার ছেলে না যে এইভাবে কথা বলবেন। আমি একজন সরকারি কর্মকর্তা, এই বাড়িতে থাকার জন্য পাঠানো হয়েছে। এটা আপনার বাড়ি জানলে জীবনে কি মৃত্যুর পরেও আসতাম না। আর হ্যাঁ, আপনাদের ছেলে সেই দিনই মারা গেছে যেদিন বলেছে আপনাদের কোনো ছেলে সন্তান ছিল না। আশা করি আমার সাথে বাবার অধিকার দেখাতে আসবেন না। সবার চোখ দিয়ে যেন কষ্টের বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। এ যেন বিরতিহীন বৃষ্টি, থামার কোনো নাম গন্ধই নেই। দেখ বাবা, আমরা মানছি অনেক বড় ভুল করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তাও আমাদের ক্ষমা করে দে। তোকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু কোথাও পাইনি। আপনি নিজেই বলছেন এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাহলে ক্ষমা চাচ্ছেন কিভাবে? আর কি বললেন, আমার খোঁজ করেছেন অনেক? হ্যাঁ বাবা, সত্যিটা জানার পরে তোকে অনেক খুঁজেছি। বলতে পারেন আমি 1 বছর জেলে ছিলাম, কোনোদিন দেখতে গিয়েছেন? একজন শত্রু যদি জেলে থাকে তাও তার শত্রুটাকে দেখতে যায়, আর আপনারা কোনোদিন যাননি। আর এখন বলতেছেন অনেক খুঁজেছেন। শিখা দৌড়ে এসে রাসেলের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো, কিন্তু রাসেল লাফ দিয়ে এক ফাঁকে চলে এলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার অনেক বড় ভুল হয়েছে। তোর মতো নোংরামের সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আর কি বললি, ক্ষমা করব? তাও আবার তোকে? কোনোদিন না। ভাইয়া, এরা সবাই এখন তাদের ভুলের জন্য অনেক অনুতপ্ত। প্লিজ সবাইকে ক্ষমা করে দে। শোন, তুই কিছু বলিস না, তাদের বল আমার হারিয়ে যাওয়া বাবা মা বোনের ভালোবাসা সবার মাঝে সম্মান ফিরিয়ে দিতে বল, আর আমার ধর্ষণের দাগ মুছে দিতে বল, তাহলে ক্ষমা করে দিব। কারো মুখে কোনো কথা নেই, কি ভাব বলবে? রাসেল সবকিছু তো ঠিক বলেছে, কেননা একজন শত্রু তার শত্রুর সাথে এমন ব্যবহার করে না যেমন এটা সবাই করেছে। কিরে বোন, কথা বলিস না কেন? কথা বল। জানিস, জেলে প্রতিটা সেকেন্ড আমি বাইরের দিকে তাকিয়ে ভেবেছি এখনই মনে হয় আমার মা বাবা আমাকে নিতে আসবে, কিন্তু পোড়া কপাল আমার, তারা তো দূরে থাক, তাদের ছায়াও কোনোদিন যায়নি। কে কিছুই বলছে না, শুধু শুনেই যাচ্ছে আর চোখ দিয়ে বৃষ্টি ফেলাচ্ছে। শোনেন মিস্টার রায়হান চৌধুরী, আমি এই বাড়িতে থাকতে এসেছিলাম, কিন্তু যদি জানতাম এটা আপনাদের বাড়ি তাহলে আসতাম না। আপনাদের পবিত্র বাড়ি আমার মতো ধর্ষকের কারণে অপবিত্র হয়ে গেল, ক্ষমা করবেন বাই। বলে রাসেল চলে যেতে শুরু করলো। তখনই বাবা যাস না, তুই তো এখানে থাকতে এসেছিস, থাক না, তাও তো তোর মুখটা দেখতে পারবো। রাসেলের এমন কথা শুনে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি জড়িয়ে ধরে বলবে আম্মা আমাকে ক্ষমা করে দাও, কিন্তু অভিমান, লোকে ঠিকই বলে রাগ অভিমান জিনিসটা খুবই খারাপ, যা মানুষকে তীরে তীরে ধ্বংস করে দেয়। আমি এখানে থাকতে পারি 5টা শর্তে, যদি আপনারা মানতে পারেন তাহলে। সবাই এটা শুনে অনেকটাই অবাক হলো আর ভাবে না শর্ত মতো হলেও আকুক রাসেল এখানে, তাও তার মুখটা দেখতে পারবে সবাই। কি শর্ত? শর্ত নাম্বার 1, আমার বোন ছাড়া এই পরিবারের কেউ আমার সাথে কথা বলবে না। শর্ত নাম্বার 2, আমার বোন ছাড়া আমার রুমে কেউ প্রবেশ করবে না। 3, আমি এই বাড়িতে থাকবো মাসে মাসে ভাড়া দিয়ে, ফ্রিতে নয়। 4, আমি এই বাড়ির 1 গ্লাস পানিও খাবো না, তার জন্য জোর করতে পারবেন না। এবং লাস্ট নাম্বার শর্ত 5, আমি আপনাদের ছেলে, সেটা কাউকে বলবেন না। এই সবগুলো শর্ত মানলে আমি এই বাড়িতে থাকবো, না হলেই চললাম। রাসেলের আপু মনে মনে ভাবে ছেলে আমার এত তেরা কি করে হলো? কি আজব আজব শর্ত দিচ্ছে, যা মেনে চলা অসম্ভব। সবাই চুপ করে আছে দেখে রাসেল আবার বলে ওঠে কি ব্যাপার, সবাই বাংলার 5-এর মতো মুখ করে চুপ করে আছেন কেন? কিছু না বললে আমি কিন্তু গেলাম। আমরা তো সব শর্তে রাজি, কিন্তু নিজের ছেলেকে সবার সামনে কিভাবে বলবো যে তুই আমার ছেলে না? কেন, এটা বলা আপনার কাছে খুবই সোজা এবং ছোট্ট একটা ব্যাপার। যেভাবে কলেজে আর আদালতে সবার সামনে বলেছিলেন সেইভাবে বলবেন। এটা শুনে আর কেউ কিছু বলবে, কারণ সবাই জানে এখন যাই বলবে তার প্রতি উত্তর সঠিক, তাই খুঁজে খুঁজে বের করবে। তার চেয়ে বরং চুপ থাকতে ভালো। জুই, রাসেলকে ওর রুম দেখিয়ে দে, যা সাথে করে নিয়ে। তারপর রাসেল জুয়ের সাথে উপরে তার রুমে চলে গেল। রুমে ঢুকে অবাক, কেননা রুমটা সে আগের মতোই আছে, কিন্তু অনেক গোছানো আর সুন্দর করে সবকিছু সাজানো। জুই, আমার রুম এত সুন্দর করে তুই সাজিয়েছিস নাকি? না, আমি কেন, এই বাড়ির কাউকে ভাবে এই রুমে আসতে দেয় না, কারণ তুই এসে যদি বলিস রুমের কিছুই ঠিক নেই, সব সময় গুছিয়ে রাখে। রাসেলের এই কথাটি শুনে অনেকটাই ভালো লাগে, তাও ভালো কিছু তো করছে এটা ভেবে। আচ্ছা শিখা আমাদের বাড়িতে কেন থাকে? এই, তুই কি বুদ্ধু নাকি? তুই জানিস না একটা মেয়ে বিয়ের হলে তাকে স্বামীর বাড়ি থাকতে হয়? সেটা জানি, কিন্তু ওর সাথে তো আমার তেমন ভাবে বিয়ে হয়নি, তাও দেমাগি মেয়ে কি করে এখানে থাকে? না রে ভাইয়া, ভাবি এমন মেয়ে না। প্রথম প্রথম আমারও অনেক রাগ হতো, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারি ভাবি যা করেছে সব নিজের ইচ্ছায় করেনি। নিজের ইচ্ছে করেনি মানে কি? তা আমি জানি না, তবে আমার মনে হয় ভাবি কোনো চাপে পড়ে এমনটা করেছে। এখানে একটা টুইস্ট আছে যা আপনারা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আচ্ছা সে যাই হোক, শিখা এখানে কবে থেকে থাকে?
যেদিন থেকে তোর সাথে বিয়ে হয়েছে একদিনও বাড়িতে যায়নি, এটা ভেবে যে তুই যদি হঠাৎ করে এসে ভাবিকে দেখতে না পাস। ভাবি খুব ভালো রে, আব্বু আমাকে অনেক ভালোবাসে আর সেবা করে। ওর কথা বাদ দে তো, ওর কথা শুনলে আমার রাগ উঠে যায়। তুই পাকিস্তান থেকে কবে এসেছিস? তোর জেলে যাওয়ার 1 বছর পরে। আর ভাইয়া আমার কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু এখনো কালিমা পড়ানো হয়নি, শুধু কাবিন করে রাখছে। রাসেল বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। সাইডে কপাল, একমাত্র বোনের বিয়েটাও তার কপালে জুটলো না। কি বলিস, আমাকে ছাড়াই তুই বিয়ে করে নিলি? যা, তোর সাথে কথা নেই। ভাইয়া আমার কিছুই করার নেই, আমি তো রাজি হচ্ছিলাম না তোকে ছাড়া আংটি পড়তে, কিন্তু বাবা মা জোরাজোরিতে পড়তে বাধ্য হয়েছি, কারণ তাদের কর্তব্য এটা মেয়ে বিয়ে নাই হলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া, কেননা আল্লাহ বিয়ে সবার জন্য খরচ করেছে। রাসেল তখন আর কিছু বলল না, কারণ তারা ঠিকই করেছে। ভাইয়া তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জুই চলে যায় আর রাসেল একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। সেই কথাটি হলো, জুই রুম থেকে নিচে চলে যায় আর রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। কিছুতেই ভেবে পাচ্ছে না সেই কথার মানেটা। সেই কথাটি হলো, চলেন রাসেলের মুখেই শুনে আসি। একটা কথা আমি ভেবেই পাচ্ছি না, শিখা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মিথ্যা ধর্ষণের অপবাদই বানিয়েছে। এতে তার খুশি থাকার কথা, কিন্তু ওর প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে। তাহলে আমার বাড়িতে এখনো পড়ে আছে কেন? নাকি শিখা আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? না, এটা তো হবে না, কারণ ওর মতো মেয়ে আমাকে কোন দুঃখে ভালোবাসতে যাবে? এইসব কথা ভাবছে তখনই ওর মোবাইলে একটা কল আসলো। কল করেছে নীল, আর রাসেল দেরি না করে কলটা রিসিভ করে। কি রে বেটা, এখন মনে হলো আমার কথা? শালা তুই গেছোস, তাহলে ফোনটা করার কথা তোরই ছিল, সেটাও করস নাই, বরং আমি ফোন করেছি তা উল্টা ঝাড়ি দিছোস। শালা বাটপার। তুই আমার বন্ধু, তাই সব আমার আগে তুই খবর নিবি, পরে আমি নিব, বুঝলি বাটপার? শালা তোর সাথে কথায় আমি কোনোদিনও পারিও নাই, আর মনে হয় না কোনোদিন পারবো। তাই বল, ঠিকভাবে পৌঁছে গেছিস তো? এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আমাকে খুলে বল, আমি সব সমস্যার সমাধান দিতে পারবো। রাসেল মনে মনে ভাবে, না, এই কথা নীলকে বলা যাবে না, তাহলে হয়তো ও কষ্ট পেতে পারে। তার চেয়ে বরং আমি পরে সব খুলে বলবো। আরে বন্ধু, আমি তোকে সবকিছু পরে খুলে বলবো, এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয় আমাকে বলিস। আর শোন, আমাদের কোম্পানির সাথে যে আমেরিকান কোম্পানির একটা ডিল তুই করেছিলি না, সেটা সফল হয়ে গেছে। দোস্ত, এটা অনেক ভালো খবর শুনাইলি। আর শোন, তুই সবকিছু গুছিয়ে কাজ শুরু করিস, যা বুঝবি না সেইগুলো আমাকে বলিস, আমি বলে দিব। আচ্ছা দোস্ত, ঠিক আছে, এখন রাখি। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের যত্ন নিস। ঠিক আছে, আর তুইও। ও একটা কথা তো তোকে বলাই হয়নি, নীলার বরের নাকি চাকরি চলে গেছে। কিন্তু তুই এইসব খবর রাখোস কেমনে? যা আমি জানি না সেসব আমার আগেই তুই জেনে যাস। দোস্ত, সবকিছু জানতে হয়, তোর বন্ধু বলে কথা। আর শোন, রাহাতকে আমাদের অফিসে ম্যানেজার পদটা দিয়ে দে। দোস্ত, একটা কথা আমি বলতে চেয়েছিলাম তোকে, কিন্তু সাহস হয় নাই। দোস্ত, তুই না হলে আমি এত কিছুর মালিক কোনোদিনও হতে পারতাম না। আর আমার সবকিছু তুই দেখাশোনা করস, এখন তাহলে তোর উচিত ছিল আমি বলার আগে রাহাতকে একটা চাকরি দিয়ে দেওয়া। সরি দোস্ত, আসলে আমার মনে হয় কখনো ভালো কাজ করেছি, যার জন্য তোর মতো এত ভালো মনের একটা বন্ধু পেয়েছি। হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। তুই তোর কাজ করতে থাক, আর যা বললাম সেইটা কর। ঠিক আছে দোস্ত, খোদা হাফেজ। তারপর রাসেল কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বের হয় কিছু খাবারের জন্য। সিঁড়ি দিয়ে নামতে দেখতে পাই নিচে সোফাতে সবাই মনমরা হয়ে বসে আছে। রাসেল সেই দিকে ধ্যান না দিয়ে সোজা বের হয়ে যায়। দেখছো রাসেলের আপু, রাসেল কোথাও গেল, অথচ আমাদের সাথে একটা কথাও বললো না। কথা বলার রাস্তাটা কিন্তু আমরাই বন্ধ করছি, ওর কি দই ধরবো বলো? আমরাও তো রাগ করে ওকে কম বাক্য বলিনি, আর সেই তুলনায় এইটুকু রাগ করাটা ওর স্বাভাবিক। শিখা কিছু বলছে না, শুধু নীরবে সবকিছু শুনেই যাচ্ছে। কি বা বলবে, তার জন্য তো এই সাজানো সুন্দর সংসারটা নরকে পরিণত হয়েছে। এর জন্য সেই তো দায়ী। ভাবি, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করতেছো? কই না তো, আসলে চোখে কি যেন পড়েছে, তাই চোখে পানি জমেছে। ভাবি, আমি কোনো ছোট বাচ্চা না যে আমাকে আপেল দেখিয়ে বলবে এটা কমলা, আমি সেইটা বিশ্বাস করব। মামুনি, তোর কষ্টটা আমি বুঝি, একটু অপেক্ষা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এভাবে তারা সবাই অনেক কথা বলে। কিছু সময় পরে রাসেল খাবার খেয়ে তার বোনের জন্য একটা প্যাকেট নিয়ে আসে। রাসেলের এমন কথা শুনে সবাই নিচের দিকে তাকিয়ে আছে। রাসেল যে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা তাদের বুঝতে বাকি নেই। ভাইয়া,
তুই আমার জন্য কিছু এনেছিস আর আমি সেটা নেব না, এটা তুই ভাবলি কি করে? এই নে আমার লোক জীবন, এই নে ধর। রাসেল, কোথায় গিয়েছিলি? আমাদেরকে বলে গেলেও কিন্তু পারতি। আমি কোথাও যাব কি যাব না সেটা আপনাদের বলার প্রয়োজন মনে করি না, আর আশা করি কখনো জানতেও আসবেন না। বলে রাসেলের কোনো কথা না শুনেই তার রুমে চলে যায়। দেখছো রাসেল কিভাবে কথা বললো? এটা তো কিছুই না। যেদিন আমরা বলেছিলাম আগে যদি জানতাম তুই বড় হলে এমন ধর্ষক হবি, তাহলে আসলে ঘরেই লবণ খাওয়াই মেরে ফেলতাম। আমরা না হয় ভুল করেছি, তাই বলে আমাদের সাথে এরকম করবে? সময় দাও, দেখবে ওর অভিমান কমে গেলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নেবে। জুই রাসেলের দেওয়া প্যাকেটটা খুলে অবাক, কেননা সব ওর পছন্দের জিনিস, ফুচকা, ক্যাডবেরি চকলেট আর অনেক কিছু। জুই সবাইকে দিয়ে নিজেও খায় আর রাসেলের জন্য কিছু রেখে দেয়। উপরে দাঁড়িয়ে রাসেল সব দেখছিল। এক পর্যায়ে শিখার খাওয়া দেখে রাসেল হাসতে শুরু করে, কেননা শিখা বাচ্চাদের মতো চকলেট খেয়ে মুখে মেখে ফেলেছে। জুই, এগুলো কার জন্য রাখলে শুনি? এইগুলো আমার ভাইয়ার জন্য। আচ্ছা, এগুলো আমি নিয়ে যাই তোমার ভাইয়ের কাছে। ভাইয়া যদি রাগ করে বাড়ি থেকে চলে যায় তাহলে কি হবে? ভাইয়া তো বলেই দিছে আমি ছাড়া ওর রুমে যেন কেউ না যায়। কিছুই বলবে না, তখন আমার উপরে রাগ করে বলেছে। দাও, আমি নিয়ে যাই। তখন ওইগুলো শিখা ভয়ে ভয়ে রাসেলের রুমে নিয়ে যায়। ভয় পাবেই না কেন বলেন? তখনকার আগুন ভরা চোখ যে এখনো শিখার চোখের সামনে ভাসে। আসতে পারি? রাসেল চোখ বুজে শুয়েছিল। শিখার ডাক শুনে সামনে তাকিয়ে শিখাকে দেখে মেজাজ গরম হয়ে যায়। তুই আমার রুমে কোন সাহসে এসেছিস? যা বের হো আমার রুম থেকে। রাসেলের ধমক শুনে শিখা কাঁপা শুরু করে, চোখের কোণে স্পষ্ট জল দেখা যাচ্ছে। এইগুলো তোমার জন্য জুই, এর থেকে নিয়ে আসলাম। শোন, মাইট যদি খেতে না চাস তো এখান থেকে যা। না, তোমাকে এগুলো খাওয়াবো, তারপর যাব। বলেই শিখা একটা ফুচকা রাসেলের মুখে দিতে যাবে, অমনি ঠাস ঠাস করে দুটো চড় লাগিয়ে দেয় রাসেল। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে শিখা ফ্লোরে পড়ে যায়। খারাপ লাগছে শিখার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ন্যাকা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হও, কইলাম। আমার সাথে এমন কেন করতেছো? আমি না হয় একটা ভুল করেছি, তার জন্য কি ক্ষমা পাবো না বলো? না, পাবি না, যা এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাসেলের পা ধরে বলে, আর রাসেল পা সরিয়ে নিয়ে। ক্ষমা করতে পারি যদি তুই আমার হারানো সব দিনগুলো ফিরিয়ে দিতে পারিস, আমার উপর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে পারিস। এমন করে বলিও না প্লিজ, খুব কষ্ট হয় আমার। যা এখান থেকে, না হয় মাইট খাওয়ার জন্য প্রস্তুত হ। তোমার ইচ্ছা হলে আমাকে মারো, কাটো, তবুও ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ থাক তুই, আমি চলে যাই। বলে রাসেল রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর রুমে বসে, তুমি যতই রাগ অভিমান করো না কেন, আমার ভালোবাসা দিয়ে সব দূর করে তোমার পাথরের মনে আমার ভালোবাসার ফুল ফুটিয়েই ছাড়বো। তুমি যতই কষ্ট দাও না কেন, আমি সব নীরবে সহ্য করে যাব। শিখা কান্না করতে করতে সেখানে বসে থাকে, চোখটাও ফুলে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, যেন কেউ বুঝতে না পারে শিখা কান্না করেছে। এদিকে রাসেল একা একা ছাদের এক কোনায় দাঁড়িয়ে ভাবছে, সাপোর্টটা বেশি জোরে দিয়েছি, এমন করে না মারলেও পারতাম। ছি ছি, আমি এসব কি ভাবতেছি? এই মেয়ের জন্য এরকম আচরণ, তাই বেটার। এরকম একটু একটু পরে রাসেল রুমে চলে আসে, রাতের খাবারের জন্য বাইরে যাবে, তখনই ভাইয়া চল খাবার খাবি। জুইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাসেল বাসা থেকে বেরিয়ে খাবার খাওয়ার জন্য যায়। জুই ও রুমে আর দাঁড়িয়ে না থেকে নিচে নামে। রাসেলের আম্মু জুইকে একা সিঁড়িতে নামতে দেখে, কিরে জুই, রাসেল কোথায় গেল? আর তুই এখন একা কেন? ভাইয়ার গলা দিয়ে তোমাদের বাড়ির কোনো খাবারই নাকি নামবে না, সেটা বলেই বাহিরের থেকে খাবার খেতে গেল। বুঝি না, ও আমাদের সাথে রাগ করেছে ঠিক আছে, কিন্তু খাবারের সাথে কেন রাগ করবে? আব্বু সেটা কিন্তু তুমি ঠিকই জানো, ভাইয়া কেন এমন করতেছে। এইদিকে রাসেল খাবার খেয়ে রাস্তা দিয়ে বাসার দিকে আসছে, ঠিক তখনই পেছন থেকে কেউ রাসেলকে ডাকে। রাসেল তাকে দেখে জেলার আদনান সাহেব ওকে ডাকছে কিছুটা দূর থেকে। রাসেলের দিকে আসতে আসতে, রাসেল, এই রাসেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চলো আমরা পাশের একটা কফি শপে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে সবাই পাগল ছাড়া দ্বিতীয় কোনো শব্দ বলবে না। তাই চলেন। তারপর দুজনে হেঁটে হেঁটে পাশের নিরিবিলি একটা কফি শপে গিয়ে বসে, যে কফি শপটা নদীর ধারে অবস্থিত। দেখতে অনেকটা সুন্দর, যে কোনো মন খারাপ মানুষ এখানে আসলে অনায়াসে তার মন ভালো হয়ে যাবে কনফার্ম। আঙ্কেল কি খাবেন বলেন, আমি অর্ডার করে আসি। এখানকার ওয়েটার গুলো তো আবার নবাবের বংশধর। রাসেল, সেটা যা বলেছ, আর বেশি কিছু খাবো না, তুমি একটা করে 2টা কফির অর্ডার দাও। ওকে স্যার। ও সরি আঙ্কেল, আপনি থাকেন, আমি অর্ডারটা তাহলে দিয়ে আসি।
যাও। তারপর রাসেল গিয়ে দুটো কফি অর্ডার করে আবার পুনরায় ফিরে আসে জেলার আদনান সাহেবের কাছে। আচ্ছা রাসেল, এখন বলো, বাসায় উঠেছো, সবাই কেমন ব্যবহার করছে তোমার সাথে? আঙ্কেল, সবাই আমার সাথে ভালো ব্যবহার করতেই চাই, কিন্তু আমার মনটাই তাদের সাথে কথা বলতে চায় না। তাদের দেখলেই আমার অনেক রাগ উঠে যায়। রাগ ওঠাটা তোমার স্বাভাবিক, কারণ তারা তো তোমার সাথে কম করে নাই। তবে তুমি যেদিন জেল থেকে চলে গেলে সেদিন সবাই এসেছিল তোমার পরিবারে। তার মধ্যে শিখা অনেক কান্না করেছে, আর তোমার বোনটা মনে হয় তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আমার বোনটা আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। আর শিখা কান্না করবে কেন? ও তো আমার থেকে প্রতিশোধ নিতে সার্থক হয়েছিল। সেটা আমি জানি, তবে খুব কান্না করেছিল। আমি স্পষ্ট তার চোখে তোমাকে হারানোর ভয় দেখতে পেয়েছি। আমার মনে হয় কি মেয়েটা তোমার সাথে এমনটা অন্য কোনো কারণে করেছে, যা কেউ ওদের দিয়ে জোর করে এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য করেছে। আমার বোনও এই একই কথা বলেছে। আমার মনে হয় কি এই বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত আমার। কি বলেন আপনি? আমারও সেটাই মনে হচ্ছে। যদি সেটা না হতো তাহলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার পরে আইনের আদেশে বিয়ে হয়। ও তো ইচ্ছে করলে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারতো, সেটা কিন্তু করেনি। এটাও ঠিক কথা, আমারও সেটাই মনে হয়। আচ্ছা, এইসব কথা রাখেন, আমি আপনাকে অনেকদিন হলো একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু জিজ্ঞেস করা হয় না। আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়ে যায়। এটা ভেবেছি কি এমন কথা যেটা তাকে অনেকদিন হলো জিজ্ঞেস করতে চাইছি রাসেল। আচ্ছা, নির্ভয় বলে ফেলো আমার কাছে, তুমি কি এমন কথা জানতে চাও? আগে কথা দেন, আমি যা জানতে চাইবো সেটা আপনি আমাকে বলবেন। কথা দিলাম, আমার যদি কথাটার উত্তর জানা থাকে তাহলে অবশ্যই বলবো। তুমি কি কথা সেটা জিজ্ঞাসা করতো আগে? আঙ্কেল, আমি সেই জেলে থেকে আপনার সাথে পরিচিত, কিন্তু কখনো আপনার পরিবারের কোনো কথা আমাকে বলেননি। আজকে আপনাকে বলতেই হবে। আপনার পরিবারের সবাই কোথাও না কোথাও, আপনার পরিবারের সবাই কোথাও না কেউ নেই আপনার। আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়, এক দৃষ্টিতে নদী থেকে তাকিয়ে বলে, রাসেল, তুমি যে কথাটা জিজ্ঞেস করেছো সেটা জানা তোমার অধিকার আছে। আর আমার পরিবারের সবাই ছিল, কিন্তু এখন কেউ নেই, আমি একা আছি। কেন, কি হয়েছে তাদের? আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, কিন্তু আঙ্কেল অনেকটা অবাক হয়ে বলে, আমার স্ত্রী একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, যার কারণে নাকি আমি সেটা আমার ছেলে মেয়ে মনে করে আমাকে একা করে তারা একা থাকে। কি বলেন এইসব? আমাকে একটু খুলে বলেন, আসলে কি ঘটেছিল সেই দিন যার জন্য আপনার জীবন অন্ধকার নেমে আসে? তারপর আদনান সাহেব রাসেলকে সবকিছু খুলে বলল। আপনাদেরকে এখন বললাম না, কারণ পরে বলবো। আদনান সাহেবের ছেলে মেয়ের দেখা যখন পাবো, এখন আপনারা চিন্তা করতে করতে পাগল হন ঘটনাটা কি এটা ভেবে। কি বলেন? তার মানে আমার সাথে যে এমন করেছে সেই নীলা আপনার মেয়ে? আমার ছেলের নাম নীল, ওরা চট্টগ্রাম থাকে, কিন্তু আমাকে কখনো ঠিকানা দেয় না। মাঝে মাঝে আগে নীলা এখানে পড়াশোনা করত, তখন দেখা করে তাদের ঠিকানা অনেক জানার চেষ্টা করেছে, কিন্তু আমি পারিনি। আদনান সাহেবের চোখে পানি। আজ সেও যে রাসেলের মতো মিথ্যে মায়ার জালে ঠেকে আছে, কোনো দোষ না করেও আছে তার সন্তানের কাছে দোষী। আঙ্কেল, আমি আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবো। আদনান সাহেব রাসেলের কথা শুনে অনেকটা না প্রায় 3 কেজি ওজনের একটা শট। কেননা আদনান সাহেব ভাবছে রাসেল তার ছেলে মেয়ের সাথে কথা কি করে বলবে, যেখানে সে পুলিশ হয়ে তাদের খোঁজ পায়নি। এই রাসেল, তুমি ওদের সাথে কিভাবে কথা বলবে? তুই ওদের চিনবে কিভাবে? রাসেল হাসতে হাসতে বলে, আঙ্কেল, আপনার ছেলে নীল আমার বন্ধু। একটা কথা শুনলে আপনি অবাক হবেন। কি? নীল তোমার বন্ধু? আর কি এমন কথা যেটা শুনলে আমি অবাক হবো, বলো। আমি এতদিন নীলের কাছেই থেকেছি চট্টগ্রামে। শুনে আদনান সাহেব অনেক অবাক হয়ে যায়, আর এটা ভেবে সে অনেক খুশি যে রাসেল তার ছেলে মেয়ের কথা জানে। এই দেখেন আপনার ছেলে আর মেয়ের ছবি আমার সাথে। রাসেল মোবাইল থেকে ফটো বের করে আদনান সাহেবকে দেখে আর সে অনেক খুশি। আজকে অনেক বছর পরে ছেলের চাঁদ মুখটা দেখতে পেয়ে আদনান সাহেবের চোখে পানি। হোক না সেটা মোবাইলের ফটো দেখা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়ের ছবি দেখানোর জন্য। আচ্ছা, তাদের ঠিকানা দিতে পারবে আমাকে? না, আমি যতদূর জানি তারা আপনাকে অনেক ঘৃণা করে, আর আমি চাই না আপনি তাদের থেকে অপমান হয়ে আসেন। তাহলে আমি কি তাদের কাছে কখনো যেতে পারবো না? যাবে। আমি ওদের সাথে আপনার মিল করাবো, কথা দিলাম। আদনান সাহেব অনেকটাই খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায়। তারপর অনেক কথা বলে রাত ভালোই হয়েছে দেখে যার যার মতো বিদায় নিয়ে বাসায় চলে আসে। রাসেল বাসায় এসে দেখতে পায় সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা, তুই সবাই বসে, আমি খাবার খেয়ে আসি। না রে, আমি রুমে আছি, এখানে বসবো না। যদি আমার অপবিত্রতা কারোর উপর পড়ে তখন? রাসেল প্লিজ, আমাদেরকে আর এইসব বলে এভাবে কষ্ট দিস না, আমরা আর নিতে পারতেছি না।
হ্যাঁ বাবা, তোর মা ঠিকই বলেছে, সবকিছুরই একটা সীমা আছে। বাবা, আজকে একটা ভুলের জন্য আমাদের তুই এইভাবে কষ্ট দিবি? রাসেল কিছু বলে না, শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওর চোখে পানি নেই, কারণ চোখের পানি আগেই শুকিয়ে ফেলেছে কেঁদে কেঁদে, কিন্তু এখানে উপস্থিত সবার চোখে পানি। রাসেল ওখানে আর থাকতে না পেরে দৌড়ে রুমে চলে আসে। রাসেলের এইভাবে রুমে আসা দেখে শিখা পেছন পেছন চলে আসে। রাসেল এসে শুয়ে পড়ে। তোমার কি শরীর খারাপ? শিখা দৌড়ে এসে রাসেলের কপালে হাত দিয়ে বলে, আর এটার জন্য রাসেলের অনেক রাগ উঠে যায়। তোকে আমি বলেছি না আমার রুমে না আসতে, তাহলে কেন এসেছিস? আর আমার শরীর স্পর্শ করলি কেন? তোর পবিত্র হাত তো নোংরা হয়ে গেল। প্লিজ এইভাবে বলিও না, আমার অনেক কষ্ট হয়। আর তুমি আমার জন্য সবাইকে কেন কষ্ট দিচ্ছ বলো? বাবা মা তো কোনো ভুল করেনি, সেদিন তাদের জায়গায় তুমি থাকলে এমনটাই করতে। তোমার যত ইচ্ছা আমাকে কষ্ট দাও, তবুও বাবা মাকে আর এইভাবে কষ্ট দিও না। আমি তাদের চোখের পানি সহ্য করতে পারি না। তোমার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে যদি আমার মৃত্যুও হয়, তবু নিজেকে ভাগ্যবতী মনে হবে। শিখা তো ঠিকই বলেছে, সেদিন তার মা বাবা পরিবর্তনে যদি রাসেল নিজেও হতো, তবুও এমনটাই করতো। তাহলে অযথা কষ্ট কেন দিচ্ছে তাদের? শোন, আমার মনটা না এখন পাথর হয়ে গেছে। তোর এই মাগুর মাছের কান্না আমার মন গলাতে পারবে না। তুই বরং নিজেকে বাঁচাতে চা এখান থেকে। কেন যাব? কোথায় যাব আমি? তোমার পায়ের নিচে আমার বেহেস্ত, তাই থুকে থুকে মরলেও আমি তোমার পায়ের নিচেই মরতে চাই। শেখার চোখে গড়বড় তো জল পড়েই যাচ্ছে, এ যেন চোখে সমুদ্র নিয়ে এসেছে। রাসেল চোখে যে পানি নেই সেটা বললে ভুল হবে, কারণ তার চোখেও পানি ছলছল করছে। আরো যে শেখার কষ্ট সহ্য হয় না, কিন্তু কি করবে, সে মনকে ঠিক রাখতে পারে না। আগের কথাগুলো মনে আসলেই। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দেই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। না লাগবে না, তুই যা এখান থেকে, নয়তো কিন্তু খবর আছে। রাসেলেরও তো ইচ্ছে করছিল শেখার ওই নরম হাতের স্পর্শ পেতে, কিন্তু নিতে পারছে না। কোনো একটা সংকোচ থেকে বাধা দিচ্ছে। মনে করো আমি একটা কাজের মেয়ে, আর মালিক কাজের লোক দিয়ে তো অনেক কিছুই করায়। তুমি না হয় আমাকে দিয়ে কাজের লোক মনে করে তোমার সেবা করার সুযোগ দাও। রাসেল ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় শিখার গালে। কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সাহস কত এই বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে নিজেকে কাজের মেয়ে বলে? একেবারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমি সামান্য কাজের মেয়ে বলাতেই তোমার এত রাগ উঠলো? এতটা ভালোবাসো আমাকে, আর নিজের ইগোকে রাগ সামলাতে বলতে পারছি না? তুমি যতই মারো কাটো, আমি তোমার ওই বুকে জায়গা করে নিবই। চোখ মুছতে মুছতে নিচে চলে গিয়ে খাবার টেবিলের সবকিছু পরিষ্কার করে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাসেল এসে শুয়ে পড়ে। রাসেল অনেক কষ্ট হচ্ছে শিখার গায়ে হাত তোলার জন্য। কি করে পারলো যাকে জীবনের প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে তাকে আঘাত করতে? কি করে পারলো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে হারিয়ে যায় সেই দিকে তার কোনো খেয়াল নেই। মাঝরাতে শিখা পানি খাওয়ার জন্য রাসেল রুমের পাশ দিয়ে যেতে নিলে বুঝতে পারে রাসেলের রুম থেকে কারো গোঙানো শব্দ আসছে। শেখা তখন রাসেলের ঘরের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে যায়। দেখতে পায় রাসেল শীতে কাঁপছে আর ঘুমের ঘরে গোঙাচ্ছে। শিখা তাড়াতাড়ি করে কম্বলটা রাসেলের গায়ে টেনে দেয় আর রাসেলের কপালে হাত রাখে। আর হাত রাখতে মনে হলো 1000 ভোল্টের শক খেলো শিখা। কেননা শিখা রাসেলের কপালে হাত রেখে বুঝতে পারে রাসেলের শরীর। শিখা রাসেলের কপালে হাত রেখে বুঝতে পারলো রাসেলের শরীর অনেক গরম, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। রাসেলের এই অবস্থা দেখে শিখার চোখে পানি চলে এলো। এক পর্যায়ে কান্না করে ফেলল। কি করবে বুঝতে পারছে না। শিখা গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে তাড়াতাড়ি ডেকে আনলো। আম্মু, আম্মু তাড়াতাড়ি ওঠো। শিখামামনি, এত রাতে কেন ডাকিস? কি হয়েছে? ফান্ডের কেন করতেছিস? আম্মু কথা বলার সময় নেই, তাড়াতাড়ি ওঠো, আমার সাথে আসো। রাসেলের মা শিখার ডাক শুনে সাড়া দিলেন। তখন রাসেলের মা আর কথা না বাড়িয়ে শিখার সাথে চলে গেলেন। এদিকে রাসেলের বাবা ও বোন জাগনা পেয়ে চলে এলো। আম্মু দেখো জরেখা পড়ে যাচ্ছে, কিছু একটা করো প্লিজ। তখন রাসেলের মা শিখার কথা শুনে রাসেলের কপালে হাত দিয়ে চমকে উঠলেন। এত জ্বর! কান্না করে ফেললেন। সবার চোখে পানি। আম্মু ওর কিছু হবে না তো? আরে মামনি, কিছু হবে না, তুই এত চিন্তা করিস না। যা, ওয়াশরুম থেকে বালতি করে পানি এনে ওর মাথায় দিতে হবে, তাহলে জ্বর পড়বে। আম্মু আমি এক্ষুনি নিয়ে আসতেছি, এখানে থাকো। বলেই শিখা পানি আনতে চলে গেল। তাকে সাহায্য করার জন্য জুয়েও চলে গেল। রাসেলের আম্মু তুমি থাকো, আমি রুম থেকে ওষুধ নিয়ে আসি। আচ্ছা যাও। একটু পরে শিখা পানি নিয়ে চলে আসলো।
রাসেলের মাথায় পানি দিতে শুরু করলো। পানি দিচ্ছে তো দিচ্ছেই, তবুও যেন জ্বর কমছে না। এক পর্যায়ে জ্বর একটু কমে আসলো। এই ওষুধটা ওকে খাইয়ে দে। আম্মু, ওষুধ খাওয়ানোর সময় যদি জাগনা পেয়ে যায় তাহলে কি করব আল্লাহ জানে। আরে মা, কিছু করবে না, আমি তো, তাই না? তারপর শিখা এক মন ভয় নিয়ে আস্তে আস্তে রাসেলের মুখে ওষুধ দিয়ে পানি দিল। রাসেল কিছু বুঝতে না পেরে খেয়ে ফেললো। এখন কাপড় ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাক, এতে জ্বর কমে আসবে। আচ্ছা আম্মু, আমি সব করতেছি। অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আমি ভাইয়ার এমন অবস্থা রেখে কি করে ঘুমাতে যাব বলো? হ্যাঁ, জয় ঠিকই বলেছে। এই অবস্থায় কিভাবে ঘুমাবো বল? আম্মু, আমি তো ওর সেবা করতেছি, তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও। তখন আর কেউ কোনো কথা না বাড়িয়ে শিখাকে রেখে ঘুমাতে চলে গেল। এদিকে শিখা রাসেলের কপালে জল পট্টি দিচ্ছে আর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে, আর চোখের পানি তো মনে হয় বৃষ্টির মতো পড়ছে। এ যেন থামার কোনো নাম গন্ধ নেই। অনেক সময় পরে শিখা রাসেলের কপালে হাত দিয়ে দেখতে পেল এখন আর তেমন জ্বর নেই, হালকা হালকা জ্বর। তার চোখেও ঘুম এসে ভর করেছে। কখন যে রাসেলের মাথায় হাত দিয়ে বুকের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালে আজানের শব্দে রাসেলের ঘুম ভাঙলো। মাথাটা ঝিমঝিম করছে, বুঝতে পারলো বুকের উপরে কিছু একটা আছে, তাই দেখার জন্য তাকালো। এ কি, ও আমার রুমে এলো কিভাবে? আর আর বুকের উপরে মাথা রেখে ঘুমানোর সাহস পেলো কোথায়? যেন রাগটা চরম পর্যায়ে উঠে গেছে শিখাকে দেখে। কিন্তু লক্ষ্য করলো এ অবস্থায় শিখাকে অনেক সুইট লাগছে। চুলগুলো মুখের উপর এসে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় যেন কোনো মেয়েকে এত সুন্দর লাগে সেটা শিখাকে না দেখলে বুঝতেই পারতো না সে। মনে হচ্ছে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে আলতো করে একটা ভালোবাসার পরও শিখে নিতে, কিন্তু রাগ তো কন্ট্রোল হচ্ছে না। এই তুই ওঠ, তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? অনেক জোরে চিল্লিয়ে বলার কারণে শিখা চমকে উঠে পড়ে। সামনে তাকিয়ে দেখতে পেল রাসেল জেগে আছে, আর সে ওর বুকে শুয়ে আছে। ভয়ে তো করেছে শুকিয়ে যায়, আবার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করে। তোর সাহস হয় কি করে আমার বুকে মাথা রেখে ঘুমানোর? এই, তোমার জ্বর কমেছে তো নাকি? দেখি দেখি। রাসেলের কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলে। অমনি রাসেল ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। বল, তোর সাহস দেখলে বাঁচি না, আবার এখন আমার শরীরে হাত দিচ্ছিস? শিখা কান্না করে দেয়। এমনিতেই সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। তোমার বুকে মাথা রাখার পুরো অধিকার আমার আছে, সেটা ভুলে যাও না। কি বললি? অধিকার? তোর অধিকারের মাইরে বাপ, এখান থেকে যা, না হলে মেরে বালি চাপা দিয়ে দিব। এতটাই ভয়ঙ্কর লাগছে রাসেলকে যে শিখা ভয়ে চুপসে যায়, আর কান্নার বেগ আরো বেড়ে যায়। শিখা উঠে কান্না করতে করতে বাইরে চলে যায়। তখনই রাসেলের আম্মু এসে রাসেলের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। তুই আমার ছেলে, ভাবতেও ঘৃণা লাগে। যে মেয়েটা সারা রাত না ঘুমিয়ে তোর সেবা করেছে, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, আর তুই তাকেই কষ্ট দিচ্ছিস। জানি রাতে তোর এত পরিমাণ জ্বর উঠেছিল যে তোর কোনো জ্ঞান ছিল না, আর শিখা তোর মাথায় পানির সাথে জলপট্টি দিয়ে সারা রাত সেবা করেছে। তোর 7 জন্মের কপাল ভালো যে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস। যা, তোর অ্যাক্সিডেন্টের মাধ্যমে হলেও। রাসেলের আম্মুর কথা শুনে রাসেল অনেকটাই অবাক হয়ে যায়। শিখা তার জন্য এত কিছু করেছে, আর সে তাকে এত কষ্ট দিল, কোনো কিছু না বুঝে। বাবা, তোর রাগ অভিমানটা থাকাটা স্বাভাবিক আমাদের উপরে। যা আমরা তোর সাথে করেছি তাই বলে এতটা রাগ ভালো না, জানি। মেয়েটা এই কয়েক বছরে একটি রাতও মনে হয় না ঠিক মতো ঘুমিয়েছে, শুধু তোর জন্য কান্না করে আবদার করেছে। বুঝিস এইসব একটা মেয়ে কেন করে? যখন তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে। রাসেলের মুখে কোনো কথা নেই, কি বলবে সে? তার বাবা তো সবকিছুই ঠিকই বলেছে। তুই থাক, তোর শরীর ভালো না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি এই বাড়ির কিছুই খাবো না। চুপ, একটা কথাও বলবি না। লক্ষ্মী ছেলের মতো শুয়ে থাক, বলে দিলাম। রাসেল কিছুই বলল না, কারণ ওর আম্মুর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে। এত পরিমাণে রাগ, সবাই নিজে চলে যায়। আর রাসেল ভাবতে থাকে, না, যে আমার জন্য এত কষ্ট করলো আর তাকে এভাবে কষ্ট দিলাম আমি, না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। জয়, এই খাবার রাসেলকে খাইয়ে আয়। আম্মু, ভাইয়া খাবে তো? না খেলে ওর হাতটা বেঁধে খাওয়াবো। আম্মু, আমি নিয়ে যাই।
শিখার কথা শুনে সবাই অবাক। এত অপমান করার পরও বলছে সে যাবে খাবার নিয়ে। এই তোর সাথে কি বললো মনে নেই? ভুলে গেছিস যে এখন আমার যেতে চাচ্ছে? আম্মু যে আমার স্বামী, তার ইচ্ছে হলে আমাকে মারতেও পারে, কাটতেও পারে, এতে আমার কষ্ট হয় না। চোখের কোণে স্পষ্ট জল বোঝাই যাচ্ছে। তোর যখন মার খাবার এতই শখ, তো যা, এই নে খাবার। ধন্যবাদ। বলি শিখা রাসেলের রুমের দিকে চলে যায়। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, আসতে পারি? রাসেল চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। শিখার কথা শুনে সামনে তাকিয়ে দেখে খাবার নিয়ে এসেছে। কি হলো, কিছু বলছো না কেন? ও হ্যাঁ আশিক, কেন এসেছিস? আম্মু তোমাকে এই সবগুলো খেয়ে নিতে বললো, না খেলে হাত পা বেঁধে খাওয়াবো। খাবারগুলো টেবিলে রেখে শাড়ির আঁচল কোমরে গুছে বলল, দেখে মনে হচ্ছে একজন বাঙালি বধূ। আমি খেতে পারবো না, হাতে ব্যথা করতেছে। বললেই পারে আমার হাতে খেতে চায়, আর ন্যাকা করতেছে। আমার হাতে ব্যথা, আমাকে মারার সময় তো হাতে ব্যথা ছিল না। নাও হা করো। রাসেলের মুখের সামনে এক টুকরো রুটি দিয়ে বলল। রাসেল তো অবাক যে শিখা এত কিছুর পর তাকে খাবার তুলে খাওয়াচ্ছে। কি হলো, খাচ্ছ না কেন? নাও খেয়ে নাও। তখন রাসেল একটু একটু করে খেয়ে নিল। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসেল কি করে সবাই দেখছে আর হাসছে। আমি না, অনেক অনেক সরি, আসলে তখন না বুঝে অমনটা করা ঠিক হয়নি। আরে ক্ষমা চাচ্ছ কেন? তুমি আমার স্বামী, আমার সাথে যা খুশি সব কিছু করার অধিকার তোমার আছে, তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করিও না। কি মেয়ে রে বাবা, এই কি সেই শিখা যাকে একটা কথা বললে রাগের সাথে থাপ্পড় দিয়ে 10টা কথা বলতো, আর আজকে কিছুই বলে না? রাসেল ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে আর শিখার মুখের দিকে তাকিয়ে আছে। অনেক সময় পরে খাবার খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে শিখা নিচে চলে গেল। বাহ শিখা, তোর হাতে তো জাদু আছে। রাসেল সব দেখতে হবে না স্বামীটা আমার আর ছেলেটা তোমাদের বলে কথা। এইটা যা বলেছিস, দেখবি ধীরে ধীরে ওর রাগ কমে যাবে। তুই কষ্ট পাস না, তুই রেগে থাক, কামিয়াব হতে পারবি। দোয়া করিও আমার জন্য। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। আগামীকাল বিয়ে। রাসেলের বাবা, রাসেল তো আমাদের সাথে কথা বলতেই চায় না, শুধু জয় ছাড়া। ওকে বিয়েতে থাকতে বলতে হবে, যে করেই হোক না কেন। চলো আমরা সবাই মিলে ওকে অনুরোধ করলে আমাদের কথা ফেলতে পারবে না। তারপর সবাই রাসেলের রুমে চলে গেল। বাবা রাসেল, তোর সাথে কিছু কথা আছে, যদি তুই একটু শুনতি। রাসেল বসে বসে কাজ করছিল, তখনই উপরের কথাগুলো শুনতে পেল। হ্যাঁ বলেন, আমি শুনবো না কেন? আমি এখন আপনাদের বাড়িতে থাকি, আপনাদের কথা তো শুনতেই হবে। আমার মেয়ের তো আগামীকাল বিয়ে, আমরা চাই তুই বিয়েতে উপস্থিত থেকে সব কাজ কর। আমি থাকতাম, কিন্তু আগামীকাল যে আমার একমাত্র বন্ধুর বিয়ে, আমি না গেলে বিয়েই করবে না। এমনিতেই কাবিন করার সময় থাকতে পারিনি। বলে রাসেলকে কোনো কথা বলতে না দিয়ে নিচে চলে যায়। বলে শিখাও নিচে চলে যায়। তখনই রাসেলের ফোনে নীলের কল আসে। হ্যাঁ নীল, বলো। তুই এখনো আসতেছিস না কেন? মনে আছে তো তুই ছাড়া আমি বিয়ে করব না। বন্ধু দেখো, আমি আসতে চাইছিলাম কিন্তু একটা বিপদে আটকে গেছি। তখন নীলকে বলে, আমি কোনো কথা শুনবো না, তোকে আসতে হবে তো হবেই। আচ্ছা একটা কাজ করলে কি হয়, যেটা করলে তোর কাছেও থাকতে পারবো আর এই বাড়িতেও। কি বলতে চাইছিস খুলে বল। আমি বলি কি, তুই যা বলতে চাইছিস তাড়াতাড়ি বল, না হলে আমার রাগ কিন্তু উঠে যাচ্ছে। আরে রাগিস কেন, আমি তো বলতাইছি তাই না, যেহেতু ঢাকাতেই বিয়ে তাই আমি এখানে থাকবো। তুই এখানে এসে আমাকে ফোন দিবি, আমি চলে আসবো। তাহলে এরাও রাগ করবে না আর তুইও রাগ করবি না। আইডিয়াটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আচ্ছা ঠিক আছে, এইটাই হবে তাহলে, এখন রাখলাম। আচ্ছা কিন্তু গায়ে হলুদ দিতে আসবি না? না রে, গায়ে হলুদ দিতে এসে আমার শ্বশুরের এক্সট্রা খরচ করে কি লাভ? বাবা শ্বশুরের জন্য এত চিন্তা, আগে তো ভেবে দেখি নাই কারোর জন্যে কেউ এতটা চিন্তা করে। এইভাবে অনেক কথা বলে ফোন কেটে দেয়। রাসেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাত্র বের হয়েছে, তখনই দেখতে পেল জুমি রুমে বসে আছে। কিরে তুই, কি হয়েছে? তোর মন খারাপ কেন? এইভাবে তোকে কিন্তু একটু সুন্দর লাগে না। কি করব বল, এখনো আমার অনেক কিছু কেনাকাটা বাদ আছে, কিন্তু বাবা নিয়ে যাবে না। ও এই ব্যাপার? কোনো ব্যাপার না। আচ্ছা চল, আমি তোকে শপিং এ নিয়ে যাচ্ছি। সত্যি ভাইয়া? খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম। আরে আমার মিষ্টি পাগলি বোন, যা তুই রেডি হয়ে আয়, আমি বাড়ির বাইরে অপেক্ষা করতেছি।
তারপর রাসেল রেডি হয়ে বাড়ির বাইরের দোলনায় বসে বসে তার আদরের বোনের জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার ননদিনী, এত খুশি খুশি কেন? আর কোথায় যাচ্ছ? ভাবি, আমি ভাইয়ার সাথে শপিং এ যাব, তাই মনটা খুশি। ও তাই, আচ্ছা যাও, তোমার ভাই আছে, শপিং এ নিয়ে যাবে। কিন্তু আমার তো আর কেউ নেই যে এসে বলবে এই চলো না শপিং করতে যাই। সাটা কপাল আমার। শিখার কথা শুনে জুই বুঝতে পারলো আসলে ভাবির মন খারাপ। তাই জুই বলল, ভাবি, আমি একা যাচ্ছি না, তুমিও আমাদের সাথে যাচ্ছ। আরে না, তোমার রক্তটা ভাই কি রেখে কি করবে কে জানে। এমনিতেই আমি ওই রাগি মাখা আগুন ভরা চোখের দিকে তাকাতে পারি না। ভাবি, তুমি না গেলে আমিও যাব না। এখন বাকিটা তোমার ইচ্ছা, ভাইয়া বাহিরে অপেক্ষা করতেছে। কিন্তু তোমার ভাই যদি রাগ করে তাহলে? সেটা আমি দেখবো, তুমি যাও, রেডি হয়ে আসো, আমি নিচে আসি। আচ্ছা। কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে সময় করতে যাচ্ছি আমি আর ভাবি। এটা শুনে তো রাসেলের মা অনেকটা অবাক হয়, কেননা যে ছেলে এই পরিবারের কারোর সাথে ঠিক মতো কথা বলে না, আর সে নাকি যাবে শপিং এ। তুই রাসেলকে রাজি করেছিস? আপনি চলো। আমার ভাই বলে কথা। তবে দেখি, পিঠাকে দেখলেই তো ওর আবার মাথার কাজ ছিঁড়ে যায়, তাই কোনো সেন্ট্রির যেন না করে। আম্মু, ভাইয়া যথেষ্ট বুদ্ধিমান, সে বাইরে অমন আচরণ করে তার মান সম্মান কেন নষ্ট করবে তার? আমি তো আছি। এসব কথা মাঝে শিখা এসে হাজির। ছেড়ে নামছিল, অসম্ভব সুন্দর লাগছে। একটা নেভি ব্লু কালারের থ্রি পিস পরেছে, সাথে ম্যাচিং করা সব অর্নামেন্টস। লম্বা চুলগুলো কিছু পেছনে রেখেছে আর কিছু কাঁধের উপর দিয়ে সামনে রেখেছে। এক কথায় সেই অপরূপা লাগছে। সবাই তাকিয়ে আছে সিঁড়ির দিকে, এটা ভেবে যে কোনো পরি নামছে। সবাই এই অবস্থা দেখে শিখা একটু লজ্জা পেল। এই জুই, এমন করে কি দেখছো? কই কিছু না তো, চলো চলো, রাগে মনে হয় ফায়ার হয়ে আছে, আমি শিওর। তারপর কেউ আর কোনো কথা বললো না। শিখা ওর শাশুড়ির পায়ে সালাম করে জুইয়ের সাথে বাইরে চলে এলো। মনে এক গাদা ভয়, না জানে রাসেল কি করে বসে। এই ভাইয়া, আমরা রেডি, তাড়াতাড়ি চল। জুইয়ের কথা শুনে রাসেল সেদিকে তাকিয়ে রাগে কটমট করতে লাগলো। ইশারায় বুঝিয়ে দেয় শিখা কেন। জুইও বুঝিয়ে দেয়, প্লিজ কিছু করিস না, চল। ওর মন ভালো না। রাসেলও কি যেন ভেবে কিছু বললো না। আচ্ছা, আমি তাহলে আমার গাড়ি আসতে বলি। এখানে তো আর আমি গাড়ি রাখি না, কারণ এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, সেটাই অনেক। ভাইয়া, ভাবিকে সাথে নিয়েছি যেন তোরা এক মুহূর্তের জন্য হলেও কাছ থেকে দেখতে পারিস একে অপরকে, মনে মনে বললাম। ভাইয়া, আমরা রিক্সায় করে যাব, কারে ভালো লাগে না। আচ্ছা, তাহলে তোরা দুইজন একটা রিক্সায় যা আর আমি একটা রিক্সায় যাই। না, তা হবে না, কারণ আমরা একটা রিক্সাতেই যেতে পারবো অনায়াসে। কি বলিস? এক রিক্সায় কিভাবে? আমি যেতে পারবো না। চান্দু ভাইয়া, তোমাকে যেতেই হবে, মনে মনে বলছি আর হাসতেছি। ভাইয়া যাও, যাওয়া যায় তো, তিনজন, আমি এক পাশে আর এক পাশে তুই বসবি আর সামনে ভাবি বসবে। জুইয়ের কথা শুনে শিখা অবাক হলেও মনে মনে একটু খুশি। কিন্তু রাসেল তো রাগে ফুসছে, না পারছে যেতে, না পারছে কিছু করতে। কি আমি ওর সাথে যাব? তাও আবার আমার কলে নিয়ে? দেখ, আমি যাবই না। ওকে ভাইয়া, যেতে হবে না। ভাবি চলো বাসায় যাই, রাগ দেখিয়ে বললাম, কারণ আমি জানি ভাইয়া আমার রাগ দেখতে পারে না। এই কই যাস? আচ্ছা চল, আমি যাচ্ছি। কি? ও এক পাশে বসবে, তুই আমার সামনে বসবি? না, এটাতে হবে না ভাইয়া, ভাবি তোমার বউ, সো ভাবি তোমার কোলের কাছে বসবে, আর এই কথা বলবা না, তোমাকে সরে বললাম। তারপর কেউ আর কিছু না বলে একটা রিক্সা ডাকলো। প্রথমে রাসেল উঠে বসে উপরে, তারপর জুই বসে, আর অবশেষে শিখা ভয়ে ভয়ে রাসেলের সামনে বসে। খুব ভালো লাগছে তার। রিক্সা চলছে তার আপন গতিতে। কখনো কখনো ঝাঁকুনির কারণে রাসেলের পা শিখার সাথে স্পর্শ করছে, যার জন্য শিখার শিহরিত হচ্ছে। ইস, আমাকে যদি জড়িয়ে নিত ওর বাহুডোরে, কি মজাই না পেতাম। ভাবি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আরে না, সমস্যা হবে কেন? আমার ভাগ্য ভালো যে একটু হলেও স্বামীর সাথে এক রিক্সায় বসতে পেরেছি। ঢং, তোর কপাল ভালো আমার সাথে যেতে পারতেছিস। মনটাই চাই তোকে রিক্সা থেকে ফেলে দেই। শালার শাক চুন্নি, কুত্তি, বিষাই, টিকটিকি। রাসেল কিছুই বলছে না, সে শুধু চুপচাপ বসে আছে, দেখছে। শিখা মনে মনে ভাবলো, একে তো করল্লার জুস, তেলাপোকার স্যুপ, ইঁদুরের ভুনা খাওয়াতে হবে, তাহলে মাথায় সুবুদ্ধির উদয় হবে। হবিস একটা। এভাবে নানান ভাবনা চিন্তার মধ্য দিয়ে
রাস্তা শেষ করে শপিং মলে পৌঁছে গেল। জুই ইচ্ছে মতো সবকিছু পছন্দ করছে আর কিনে নিচ্ছে। রাসেল হঠাৎ খেয়াল করলো শিখা একটা শাড়ির দিকে বারবার তাকাচ্ছে, যেন শাড়িটা তার খুব পছন্দ হয়েছে। ভাবি, তুমি কি নিবা বলো? না না, আমার কিছু লাগবে না। আজকে আমার জন্য যেটা করছো সেটা অনেক বড় পাওয়া। রাসেল জুইকে ইশারায় তার কাছে ডাকে আর চুপটি করে সেই শাড়িটা শেখার জন্য নিতে বললো, যেন বুঝতে না পারে। ভাইয়া, ওই শাড়িটা দেখান তো। তখন দোকানদার শাড়িটা দেয় আর সবার পছন্দ হয়, নিয়ে নেয়। কিন্তু শিখার মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে। শাড়িটা আমার কত পছন্দ হয়েছিল, এখন জুই নিয়ে নিল। যে রাসেল আমার জন্য কিনে দিত, কতই না খুশি হতাম। থাক, কি ভাবি এসব, আমার ভাগ্যে আছে নাকি? ভাবি, তুমি এত কি ভাবো? এখন ভাইয়ার জন্য একটা কিছু তুমি পছন্দ করবে, ব্যাস। আমার মতো বেইমানের পছন্দ করা কোনো জিনিস কি তোমার ভাই পড়বে নাকি? তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখবো। ভাইয়া তো আর এখানে নেই যে সে বুঝতে পারবে তুমি পছন্দ করেছো। তারপর শিখা ওই শাড়ির সাথে ম্যাচিং করা একটা পাঞ্জাবি পছন্দ করলো। তারপর শপিং শেষ হয়ে গেল। তারপর আবার রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে এলো। শিখাকে কিছু প্যাকেট জুই দিয়ে বলে, যাও রুমে গিয়ে দেখবে। শিখা রুমে গিয়ে প্যাকেটটা খুলতে অবাক, কেননা তার পছন্দ করা শাড়িটাই ছিল। একটা কথা মাথায় আসছে না, শাড়ি যে শিখার পছন্দ সেটা জুই কি করে বুঝতে পারলো? শাড়িটা যে আমার পছন্দ হয়েছে সেটা জুই কি করে বুঝতে পারলো? না, জুই তো আমার দিকে তাকায়নি। তাহলে কি রাসেল? না, এটা কিভাবে হবে? কিছুই ভাবতে পারতেছি না। আম খেতে ইচ্ছে হয়েছে, আম খাবো। এখন আম কোন গেছে সেটা জেনে আমার কি হবে? এইসব ভাবতে ভাবতে শিখা প্যাকেটগুলো আলমারিতে রেখে নিচে চলে আসলো। অনেকে এসেছে বাড়িতে। ভাবি, তোমার পছন্দ হয়েছে তো জিনিসগুলো? পছন্দ তো হয়েছে, কিন্তু ওই জিনিসগুলো আমার পছন্দ সেটা তুমি কিভাবে জানলে? আমি কিভাবে জানবো? ভাইয়া তো আমাকে ডেকে বললো শাড়িটা তোমার নাকি অনেক পছন্দ হয়েছে। কি বলছো? তোমার ভাই এটা বলেছে? কিন্তু উনি এটা জানতে পারলো কি করে? সেটা তো আমি জানি না। আর কিছু বলতে যাবে তখনই এই যে রাসেলকে খাবার দিয়ে আয়, ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। জুই আর শেখা যখন সোফায় বসে কথা বলছিল তখন রান্নাঘর থেকে বেরোতে বেরোতে রাসেলের আম্মু বলে উপরের কথাগুলো। আম্মু, ভাইয়া অসুস্থ ছিল তাই এই বাড়ির খাবার খাইছে, এখন সে সুস্থ, তাহলে এই বাড়ির খাবার কি খাবে বলো? কেন খাবে না? এইগুলো ওর বাড়ির খাবার খাবে, এতে প্রবলেম কই? যা তুই দিয়ে আয়। বলে আর কোনো কথা না শুনে রাসেলের আম্মু চলেছে খাবারটা রেখে। ভাবি, তুমি নিয়ে যাও, আমি একটা কাজ করব। জুইয়ের কথা শুনে তো শিখা রীতিমতো ঘামতে শুরু করেছে। আমি নিয়ে যাব। তোমার বল, তুমি নিয়ে যাও তার জন্য খাবার। আচ্ছা, রাক্ষস গন্ডার না জানি কি করে বসে, দেখলেই তো ভয়ে কলিজা শুকিয়ে যায়। মনে হয় রাগলে চোখ থেকে আগুন বের হয়। মনে মনে বলতে বলতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রাসেলের রুমের কাছে এসে দেখি বজ্জাতের হাড্ডি রুমে নেই। গেল কোথায়? শিখা রুমের এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ শিখার চোখ যায় রাসেলের ফোনটার দিকে। কেউ নেই তাই আগ্রহ নিয়ে ফোনটা হাতে নেয়। যেই না পাওয়ার বাটনে চাপ দিবে অমনি কোথা থেকে রাসেল এসে ছো মেরে ফোনটা নিয়ে নেয় আর ঠাস করে এবার থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? আর তার উপরে আমার ফোনটা হাতে নিয়েছিস? কোনো কিছু ডিলিট করে দিসনি তো আবার? শিখার চোখে পানি। সামান্য মোবাইলটা ধরেছে বলে এভাবে মারবে? আমি তো ফোনটা হাতে নিতেই তুমি ছো মেরে আমার থেকে নিয়ে নিলে। ফোনের ওয়ালপেপারটা দেখলাম না, তাহলে ডিলিট কি করে করব? কান্না ভেজা সুরে বললাম। যাক বাবা, বাঁচা গেল। যদি ওয়ালপেপারে দেওয়া ছবিটা দেখতো তাহলে তো আমার সব শেষ, কারণ ওয়ালপেপারে ওই শাকচুন্নিরই ছবি ছিল। আপনারা আবার বলে দিয়েন না কিন্তু। ওই, কেন এসেছিস এখানে বল? আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমার স্বামীর রুমে আমি কি আসতে পারি না? আমার কি কোনো অধিকার নেই এখানে আসার, তোমার কাছে তোমার সাথে সময় কাটানোর? না নেই, অধিকার তো সেই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন মিথ্যা অপরাধে অপরাধী বানিয়েছিস। শোন, যেভাবে এসেছিস সেইভাবে চলে যা। বাড়িতে মেহমান আছে তাই কিছু বলতে চাই না। আমাকে এত কষ্ট দেওয়ার থেকে একেবারে গলাটিকে মেরে ফেলো। তোমার দায়ে অবহেলা কষ্ট আমি সহ্য করতে পারছি না। কষ্টের কি দেখেছিস? মাত্র তো শুরু, দেখতে থাক। আগে আগে হোতা হে ক্যা, চল যা এখান থেকে। শিখার কিছু না বলে চোখ মুছে বাইরে চলে গেল। রাসেল ভাবছে, শিখা, আমাকে ক্ষমা করে দিও। কেন জানি তুমি আমার সামনে আসলেই রাগকে কন্ট্রোল করতে পারি না। এভাবে দেখতে দেখতে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। রাসেল একা একা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন যেন আকাশের বুকেও কষ্ট জমে আছে, মনে হচ্ছে এখনই ঝরে পড়বে। বলতে না বলতে আকাশের বুক থেকে সকল কষ্ট বৃষ্টি আকারে ঝরতে শুরু করলো। রাসেল দৌড়ে রুমে চলে আসে।
সারাদিন খাবার খাওয়ার সময় পায়নি, ভীষণ ক্ষুধা পেয়েছে তার। ক্ষুধা তো ভালোই লেগেছে, এখন এই পেটকে শান্ত করব কি করে? এখন তো বাইরে যাওয়া সম্ভব না। রাসেল এইসব ভাবছে, তখনই বাইরে থেকে কেউ তার রুমে আসার শব্দ পায়। একটু পরে বুঝতে পারে তার বোন এসেছে, হাতে খাবার প্লেট। ভাইয়া, আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তুই এই বাড়ির খাবার খাবি না, তবু একটু কষ্ট করে খেয়ে নে আমার লক্ষ্মী ভাইয়া। না রে, আমার ক্ষুধা লাগেনি, তুই এইগুলো নিয়ে যা। ভাইয়া দেখ, আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি, তুই খাসনি বলে। আর ভাবিও কিছু খায় না, শুধু মন মরা হয়ে বসে থাকে। রাসেল কি যেন ভেবে খাবার খেতে শুরু করে। একবার রাসেলকে জুই খাওয়াই দেয়, আবার রাসেল জুইকে খাওয়াই দেয়। এভাবে খাবার পর্ব শেষ করে জুই বাইরে চলে যায়। আর রাত হওয়া আর শরীর অনেক ক্লান্ত থাকার কারণে রাসেল বিছানায় গায়ে এড়িয়ে দিতে ঘুম চলে আসে। সকালে ঘুম থেকে উঠে দেখতে পারে বাড়ি ভর্তি মানুষ। আসলে রাসেলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মানে 10টায় উঠেছে। আপনারা ভাবছেন কেউ তাহলে ডাকলো না কেন? এটা ভুল। শিখা অনেকবার ডেকেছে, কিন্তু মহারাজা ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। রাসেল ঘুম ভাঙলো তাহলে? তখন একটা লোক রাসেলের বাবাকে জিজ্ঞেস করলো, ভাইজান, এই ছেলেটি কে? রাসেলের বাবা কিছু বলতে যাবে তার আগে আঙ্কেল, আমি এই বাসায় ভাড়া থাকি, আর কিছু না বলে চলে এলাম। এই কথা শুনে রাসেলের বাবার মনটা খারাপ হয়ে গেল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায়। রাসেল এখনো রেডি হয়নি দেখে শিখা দেখতে যায় রাসেল কি করছে। এই যে মিস্টার বর, এখন রেডি হননি কেন? শিখার কথায় রাসেল সামনে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোন এক পরী তার রুমে এসেছে। শিখা তো রাসেলের তাকানো দেখে লজ্জায় লজ্জাবতী হয়ে গেছে। এমন করে তাকিয়ে কি দেখো শুনি? পড়ি? কি পরি? কোথা থেকে আসলো? না না, এমনি বলেছি। ইস, এখনো যদি ওকে বুকের সাথে জড়িয়ে ও ঠোঁট জোরে নিজের দখলে নিতে পারতাম। না, আমি এসব কি ভাবছি? ছি ছি। বিড়বিড় করে কি বলতেছো শুনি? অনেক সুন্দর লাগতেছে এই শাড়িতে। আসলে অনেক সুন্দর লাগছে। হিজাব করার কারণে যেন রূপের রেখাটা আরো ফুটে উঠেছে। ধন্যবাদ মিস্টার বর, এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হন, আম্মু রেগে আছে আপনার উপরে। আচ্ছা, আমি রেডি হয়ে আসতেছি, তুই যা। না, সেটা হবে না, তোমার সাথেই যাব। আমি কি তাহলে তোর সামনে চেঞ্জ করবো নাকি? করো, সমস্যা কি? আমি তো তোমার বউ, প্রতিবেশী ভাবি থরি। তোরে তো। রাসেল শিখাকে ওয়ালের সাথে চেপে ধরে। শিখা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাসেলের নিঃশ্বাস যেন ওর নিঃশ্বাস এক হয়ে গেছে। আজ প্রথম কেউ শিখার এত কাছে এসেছে। এছাড়া চরম রোমান্টিক দৃশ্য। হঠাৎ রাসেলের ধ্যান ভাঙে, তাড়াতাড়ি শিখাকে ছেড়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কি হলো মিস্টার খবিস গন্ডার কালো ভূত? দেখি, একটা কিস তো করতে পারতি, সেটাও করলি না। এত বছর পরে কাছে পেয়েও কিছুই হলো না। এর তো তারা পোকার জুস খাওয়াতে হবে, তাহলে বুদ্ধি হবে। ভিড় ভিড় করে এসব বলছে আর নিজে নিজে হাসছে শিখা। ঠিক তখনই ওয়াশরুম থেকে রাসেল বেরিয়ে আসে। অনেক সুন্দর লাগছে। দুইজনকে একই ড্রেসে মানিয়েছে। শিখা তো একদিনে তাকিয়ে আছে। এই মিস, চলেন। এইভাবে হাত করে থাকলে মুখে মশা তেলাপোকা ঢুকে যাবে। তেলাপোকা নাম শুনতেই শিখা দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক যে শিখা এমন একটা কাণ্ড করবে। এটা কি হচ্ছে? আমাকে বাঁচাও, আমি তেলাপোকা দেখে অনেক ভয় পাই। ও, এই ব্যাপার? তেলাপোকা নেই, আমি এমনি বলেছি। বুঝি না এই মেয়েরা সবাইকে ভয় দেখে, অথচ এতটুকু তেলাপোকা দেখে নিজেরাই ভয় পায়। আজব ক্যারেক্টার মাইরি। সত্যি তো? সত্যি। তখন রাসেলকে ছেড়ে দিয়ে এক বস্তা লজ্জা পেয়ে যায়। তারপর কেউ আর কোনো কিছু বলে না, ছাই দাঁড়িয়ে আছে একে অন্যদিকে তাকিয়ে। চারদিকে যে শোর উঠেছে, বর এসেছে বর এসেছে, সেই সব এদের কানে পৌঁছায়নি এখনো মনে হয়। রাসেলের ধ্যান ভাঙে মোবাইলে কল আসে শব্দে। কলটা রিসিভ করে, হ্যাঁ নীল, বল। এই শালা, আমি এসে গেছি, তুই আই। তুই তো লোকেশন দে আমাকে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, দিছি দেখ। রাসেল তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায়, কেননা লোকেশনে নীলকে এখানেই দেখাচ্ছে। কথা বলছিস না কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই না আসলে যাবো না। তুই মনে হয় লোকেশন বল দিছিস, না হলে আমার এখানে তোকে দেখাচ্ছে কেন? লোকেশন ঠিকই আছে, তুই চশমা দিয়ে দেখ শালা খচ্চর বেটা। আচ্ছা, তুই কার বাড়িতে সেটা আগে বলতো। এদিকে এদের সব কথা তো শিখার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে দেখছে। আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী। এই নাম শোনার পরে রাসেল অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এটা কি করে সম্ভব? আচ্ছা তুই থাক, আমি আসতেছি বলে কল কেটে দিলাম। আচ্ছা, জুয়ের হবুবরের নাম কি নীল মাহমুদ? আমার বান্ধবী নীলার ভাই। কেন? অনেকটাই অবাক হয়ে। কি? আচ্ছা, নিচে যাওয়া যাক।
দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসছে। শিখার খুব ভালো লাগছে যে রাসেলের সাথে আছে। রাসেল তাড়াতাড়ি শিখার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে। ওই বেটা আগে বলস নাই কেন যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস? এইদিকে এরা দুজন কথা বলছে আর সবাই এদের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, রাসেল বাবা, তুই কি নীলকে চিনিস নাকি আগে থেকে? আমার বন্ধু। বাবা, ও আমার বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে, সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে। রহিম চাচা বাড়ির দারোয়ান। বাবা, এই ডিশে পানি রাখা আছে। এখন কথা হলো, ডিশ থেকে পানি স্পর্শ না কে ফুকিয়ে ফেলতে হবে। যদি না পারো টাকা দিতে হবে 20,000। সবাই তো অবাক, বেটা বলে কি হাত দিয়ে ধরা যাবে না, পাইপ দিয়ে চুষে খাওয়া যাবে না, এখন কিভাবে করবে? বন্ধু কেউ পারবে না, যদি পারিস সেটা তুই, তাহলে টাকা দিয়ে দে। তারা এত তারা কিসের? এটা একটা সাধারণ গেম, বুদ্ধি খাটালেই পারা যাবে। তো তোমাদের বুদ্ধির ভান্ডার খুলে খেলাটা শেষ করো। ঠিক আছে, আপনি আমাকে কাঁথা বা ফর্ম এনে দেন। সবাই অবাক, বেটা বলে কি? তারপর কাঁথা এনে দেয় আর সেই কাঁথা রাসেল ডিশের মধ্যে রাখে। একটু পরেই দেখে ডিশে পানি নেই, কাঁথা সবটুকু পানি চুষে দিয়েছে। এটা দেখে সবাই অবাক, আর রহিম চাচা টাকা না নিয়ে চলে যেতে নিতে, চাচা টাকাটা নিয়ে যান, এটা একটা মজা, তাছাড়া কিছুই না। বাবা, দিতে যখন চাও 10,000 দাও, পুরো না, কারণ আমি তো হেরেই গেছি। এইভাবে অনেক কথা বলে সকল কাজ শেষ করে ভেতরে চলে আসে। খাবার পর্ব শুরু হয়। সবাই এক জায়গায় বসতে দিয়েছে, কিন্তু নীলকে আলাদা থাকে নাকি বাড়ির মেয়েরা খাওয়াবে, কিন্তু নীল রাসেলকে ছাড়া বসবে না। কি জ্বালা রে ভাই, নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কোলদার হয়ে থাকতে হচ্ছে। তারপর রাসেল গিয়ে নীলের সাথে বসে পড়ে। খাবারের মেইন দায়িত্বে আছে শিখা। যাক, ভালোই মানাবে, জামাই বরযাত্রী আর বউ কন্যের পক্ষে জমবে খেলা। সব খাবার এনে সাজিয়ে রাখে। লিন, এইবার আপনারা খাবার পর্ব শুরু করেন। না, একটু মজা করা যাক। বিয়ান বলে ভাগে পাইছি, খাবো তো। আগে বলেন, আপনার ড্রেস আমার ড্রেস এক হলো কিভাবে? টিকটিকি খুবিস খাট্টাস বেটা, সবার সঙ্গে মজা নেবা তাই না? তোমার মজা আমি বের করছি, দাঁড়াও। বিআইনের মনে একটা টান আছে না? ও তাই বুঝি? না বাবা, বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ আমারই হবে। আর কিছু না বলে খাওয়া শুরু করে রাসেল। একটু খাচ্ছে বেছে বেছে, কারণ নানান রকমের কাহিনী করেছে খাবারের সাথে। যেমন ধরেন, ডিম সাজিয়েছে আলু, ভর্তা সাজিয়েছে মরিচে গুঁড়ো দিয়ে, এভাবে আরো অনেক আছে। সাথে ভালোও আছে, কিন্তু যে না বুঝবে তার কপাল পুরলো বলে। ও বিআই সাহেব, কথা বলছেন না যে, বোবা হয়ে গেলেন নাকি? সবাই হাসা শুরু করলো। রাসেল কিছু বলতে যাবে অমনি পানি পানি মাগো, মুখ পুড়ে গেল গো, মুখ পুড়ে গেল। দুলা ভাই, এই নিন পানি। আর মান সম্মান শেষ করবেন নাকি? এইভাবে নানান কাহিনীর মাধ্যমে খাবার পর্ব শেষ করে টাকা দিতে হবে, তাও আবার লটারি সিস্টেম। এখন এখান থেকে একটা কাগজ তোলেন, যা লেখা থাকবে সেটাই দিতে হবে। কি বলেন? এখন কাগজে যদি লেখা থাকে আমাকে চান, তাহলে কি সেটা দেওয়া সম্ভব নাকি? খচ্চর বেটা, তোরে তো আমি তেলাপোকার জুস ইঁদুরের স্যুপ খাইয়ে ছাড়বো। মনে মনে দিতেই হবে। ফ্রি ফ্রি এত সুন্দর সুন্দর মেয়ে জীবন সঙ্গী হিসেবে পাবেন? না, এই শাকচুনির লগে কথায় পারা যাবে না। একটা তুলে দেখি। তখন রাসেল একটা কাগজ তুলতে দুটি তুলে, যেটা কেউ বুঝতে পারে না। লুকিয়ে কাগজ খুলে দেখে একটাই 0 টাকা আর একটাই 50,000 টাকা। তো রাসেল 50,000-এর খেয়ে ফেলে। বিআইন সাহেবা, এই নিন, আপনারা খুলে দেখেন কি লেখা আছে। তখন শিখা হাতে নিয়ে খুলে দেখে 0 টাকা। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা কিভাবে হলো? সুন্দরী কিউট বিআইন সাহেবা, এই নিন 5 টাকা। আপনারা তো কোনো টাকাই পান না, তাও আমি দিচ্ছি। ললিপপ কিনে খাইয়েন। শিখা তো রাগে কটমট করতে থাকে। রাগে সেখান থেকে চলে যেতে নিলেই রাসেল আবার ডাকে, ম্যাডাম এটা রাখেন, আমরা মজা করলাম। ওটাকে এত কষ্ট দেওয়াকে ঠিক হবে বলেন? হতে পারে এই টাকা দিয়ে শপিং করবে। দেখ রাসেল, ভাবির সাথে তুই লাগতে গেলি কেন? এমনি তোর ভাবির মনে অনেক কষ্ট। আমার সম্বন্ধে বাড়ি ছেড়ে চলে গেছে। তোর ভাবি শুরু করেছে, আমার কি দোষ? দাদা, তুই তো আর জানোস না তোর সম্বন্ধীটাকে। তাও তুই একটু বেশি করেছিস। টাকা দিলে কি হতো?
তোর কি ঘুম আছে নাকি? এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। নীলরাও চলে গেছে। এখন বাড়িতে মেহমান খুব একটা নেই বললেই চলে। রাত 10টা, রাসেল শুয়ে আছে। একটু ক্ষুধাও লেগেছে, কিন্তু এই বাড়ির খাবার তো খাবে না। তখন তাও অনেক কষ্টে খেয়েছিল। এইসব ভাবনার মধ্যেই বুঝতে পারলো কেউ তার রুমে আসছে। একটু পরে দেখে তার বাবা মা আসছে হাতে খাবার নিয়ে। বাবা তুই খেয়ে নে। আমি তো বলেই দিছি এই বাড়ির খাবার আমি খাবো না, তাহলে কেন এসেছেন খাবার নিয়ে? বাবা তুই নিজেকে আর কত কষ্ট দিবি? আমাদের কি কষ্ট হয় না বল? নাকি তুই মনে করি কষ্ট শুধু তোর একারই হয়? আমরা সবাই পাথরের তৈরি, কোনটা? যদি কষ্ট পেতে তাহলে আর সেই দিন অমনটা করতে পারতে না, বলতে পারতেন আমি তোমাদের সন্তান না। বাবা দেখ, মানছি আমরা ভুল করেছি, সত্যটা না জানি তাই বলে কি তুই এইভাবে আমাদের কষ্ট দিবি? আমাদের ক্ষমা করে দে। না জানি কখন মরে পড়ে থাকবো, তখন তোর থেকে ক্ষমাটাও চাইতে পারবো। রাসেলের বাবার চোখে জল। আসলে ছেলেরা সহজে কান্না করে না, কিন্তু খুব কষ্ট পেলে চোখের জলকে বাধা বানাতে পারে না। রাসেল শুধু শুনেই যাচ্ছে, এখন তার চোখেও পানি। বাবা বল, কি করলে আমাদেরকে ক্ষমা করে বুকে টেনে নিবি? পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বলে ওর পায়ে পড়তে নিছি। অমনি হে আম্মু, তুমি আমার পা ধরতেছো? এতটা অমানুষ আমি নই যে নিজের মাকে দিয়ে ক্ষমা চাওয়ার জন্য পা ধরাবো। তোমাদের আমি সেই কবে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়লে রাগকে সামলাতে পারি না। রাসেল ওর বাবা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে ওর বাবা মার মনে আনন্দের যেন কোনো কমতি নেই। নিজের ছেলের রাগ ও অনুমান ভাঙাতে পেরেছে। এইদিকে বাইরে থেকে শিখার দৃশ্য দেখছে আর খুশিতে চোখের জল পড়ছে। বাবা ক্ষমা কর, আজ কত বছর হলো তোকে নিজের হাতে খাওয়াতে পারি না। আম্মু, আমিও খুব মিস করি তোমার হাতে খাবার দেওয়া। তোমার হাতে সেই জাদু আছে, সেটা কোথাও পাই না। বাবা তুই ঘুমা, আমি মাথায় হাত বুলিয়ে দিই। না মা, তোমার অনেক কষ্ট হচ্ছে জুয়ের জন্য, আমি সেটা জানি। এখন তোমরা গিয়ে শুয়ে পড়ো। বাবা দেখ, আমাদের তো ক্ষমা করলি, এখন কি শিখাকে ক্ষমা করা যায় না? মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে। যেদিন তোর সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে এক সেকেন্ডের জন্য আমাদের রেখে একা কোথাও যায়নি। তাহলে ওর সাথে এমন করাটা কি ঠিক হবে বল? ওকে ক্ষমা করে দে না বাবা। হ্যাঁ বাবা, তোকে ক্ষমা করে দে। ওর তো মানুষই করে, ও না হয় একটা ভুল করেছে। তোমরা ওর কথা বললে আমি কিন্তু আমার বাড়ি থেকে চলে যাব, তখন আমাকে আর চাইলেও খুঁজে পাবে না। না বাবা, আমরা বলবো না, তোর যা ভালো মনে হয়। তবে তবে পরে আবার আফসোস করিস না মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে। বলেই তারা চলে গেল। এদিকে শিখা দৌড়ে রুমে গিয়ে ধুম করে খাটে শুয়ে বালিশ ভিজিয়ে ফেলে কান্না করে। রাসেল, তুমি কেন বোঝো না? আমি তোমার দেওয়া কষ্টগুলো আর সহ্য করতে পারতেছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? চোখে ঘুম নেই, রাতে শুধু পানি। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। এদিকে রাসেল বিপুল ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাসেলের ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখতে পায় শিখা ভয়ে কান্না করছে আর আম্মুর গলা ধরে। আম্মু, কি হয়েছে? এত রাতে চিৎকার চেঁচামেচি কেন করতেছে? ও তো একা থাকতে ভয় পায়। এতদিন জয়ী ছিল সাথে, কিন্তু এখন তো একা, তাই ভয় পেয়েছে। কি এত বড় একটা মেয়ে নাকি ভয় পাই? তুমি সাথে নিয়ে যাও, আমার ঘুমে ডিস্টার্ব কেন করতেছে? আমাদের কাছে কিভাবে থাকবে? এর একাও ভাবতে পারবে না। যা তোর রুমে নিয়ে যা প্লিজ। তোরই তো বউ নাকি? বউ মাই ফুড, আমি ওকে আমার রুমে কেন নিতে যাব? বাবা এমন করিস না, মেয়েটা একা ভয় পায়, যদি রাতে কিছু হয় তখন কি হবে ভেবে দেখেছিস? রাসেল কি যেন ভেবে শিখাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। বলে রাসেল রুমে চলে যায়। একটু পরে শিখা এসে বিছানায় শুতে যাবে, মাত্র বালিশ ঠিক করছে অমনি। তোর সাহস কি করে হয় আমার বিছানায় শুতে আসার? নাম বিছানা থেকে। তাহলে আমি শোবো কোথায়? আর এখানে থাকার তো আমার অধিকার আছে, তাহলে শুতে পারবো না কেন? এত কথা না বলে যা, সোফায় গিয়ে শুয়ে পড়, না হলে চলে যা। শিখা দেখলো এই খাতাটার সাথে কথা বলে লাভ নেই, তাই নিজে বিছানা করে শিখা শুয়ে পড়লো। কিছু রাত বাদে আবার চিৎকার শুরু করলো। এই তুই কি শুরু করলি বলতো? একটু শান্তিতে ঘুমাতে দে। আমি একা ভয় পাই। এই রুমে আমি থাকতে তুই একা কিভাবে? তুমি তো আমার কাছে নেই, তাহলে ভূত এসে আমাকে নিয়ে যাবে। এতদিন তো জয়কে জড়িয়ে ধরে ঘুমাইছি। কি জ্বালায় পড়লাম রে ভাই, ঘর মানুষ থাকতেও নাকি ভয় পাই। এই উপরে এসে ঘুমা, এই উপরে এসে ঘুমা, কিন্তু এই বর্ডার পার করে এইদিকে আসবি না বলে দিলাম। শিখা দৌড়ে রাসেলের পাশে এসে শুয়ে পড়ল। সকালে শিখার আগে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল বিছানা থেকে ঘুম চোখে উঠতে যাবে, কিন্তু উঠতে পারে না। কেন উঠতে পারছে না সেটা দেখার জন্য
তাকাতে অবাক হয়েছে, কেননা সকালে শেখার আগে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল বিছনা থেকে ঘুম চোখে উঠতে যাবে, কিন্তু উঠতে পারে না। কেন উঠতে পারছে না সেটা দেখার জন্য তাকাতে অবাক হয়ে যায় রাসেল, কেননা শিখা ওর বুকে মাথা রেখে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। খুব মায়াবী লাগছে শিখাকে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এতটা সুন্দর লাগে সেটা রাসেল আজ প্রথম দেখলো। রাসেল আস্তে করে শিখার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়, এমন ভাবে যেন বুঝতে না পারে। রাসেল ওকে আস্তে করে বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। এদিকে শেখার ঘুমটাও ভেঙে যায়। রাতে কি অবস্থায় ছিলাম কে জানে, যাক তাও তো ওর মুখ দেখে ঘুমাতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এসব ভাবতে ভাবতে শিখা উঠে ওয়াশরুমে যেতে নিলে রাসেলও বের হয়ে আসতে নিয়েছে। ঠিক তখনই ধুম। কি ভাবছেন আপনারা, শিখা পড়ে গেছে? আরে না, জামাই থাকতে কি বউকে পড়ে যেতে দেবে নাকি? রাসেল সিনেমার মতো স্টাইলে শিখাকে বাহু জোরে আঁকড়ে ধরেছে। শিখা যেন শরীর শিহরিত হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তার শরীরকে স্পর্শ করেছে। এদিকে রাসেলের তো খুশিও লাগছে, আবার রাগও কন্ট্রোল করতে পারছে না। তাই শিখাকে ছেড়ে দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিল। চোখ কি ফ্রিজে রেখে চলাফেরা করস নাকি? আর আমার ওয়াশরুমে কেন যাচ্ছিস? রুমে জায়গা দিয়েছি দেখে ভেবে দিস না যে আমার হৃদয়ে জায়গা পেয়েছিস। ভুলেও কখনো আমার ব্যবহার করার কোনো জিনিস ধরার সাহস করবি না, কথাটা যেন মনে থাকে। তুমি আমার সাথে কেন এমন করো? আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে কি ক্ষমা করা যায় না? করলে ক্ষমা পাবো তোমার থেকে। পুরনো হাসি খুশি সব ফিরিয়ে দে আমার বাবা মা বোনের আদর ভালোবাসা। দিতে পারবি আমার হারানো সম্মান? রাসেলের চোখে পানি আর শেখা তো কেঁদে যাচ্ছে। দুজনেই চুপ, কারো মুখে কোনো কথা নেই। সেটা হয়তো পারবো না, তবে তুমি যদি চাও তাহলে আমার জীবন দিয়ে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারি। রাসেল কোনো কথা না শুনেই নিচে চলে গেল। এদিকে শিখা ছাই এক জায়গায় দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। এদিকে রাসেল সোফায় বসে ভাবছে, না আজকে শিখার সাথে একটু বেশি করে ফেললাম। যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি তাকে এমন কষ্ট কিভাবে দিতে পারলাম? না, ওকে আর এভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে। এখন তো অনেক ঘটনা ঘটে যে স্বামীর অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করে ফেলেছে। না, ওকে আপন করে নিতে হবে। এভাবে কেটে যায় একটা মাস। বাবা নীল, একটা সমস্যা হয়েছে, যা তুমি শুধু পারো সমাধান করতে। বাবা বলো, কি এমন কাজ যা আমি ছাড়া সমাধান হবে না? আমি একটা বড় প্রজেক্ট পেতে চলেছি, যেটা আর কে কোম্পানির মালিক না বললে পাবো না। আর তার সাথে নাকি তোমার অনেক মিল আছে। রাসেলের বাবার কথা শুনে নীল পাগলের মতো হাসতে শুরু করে। এই নীল বাবা, তুমি পাগল হলে নাকি? এইভাবে হাসতেছো কেন? আম্মু, এই কোম্পানি তো আমার বন্ধু আসতেছে, সেই জন্যই আসতেছে। আমার ছেলে আর কে কোম্পানির মালিক আর আমি জানি না? ছেলে কথাটি শুনে নিশো নীলার স্বামী অবাক হয়ে যায়। নীলা তো আগে থেকেই জানে। বাবা, রাসেল আপনার ছেলে মানে কে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাসেল বাবা আমার ছেলে, তারপর সবকিছু খুলে বলে। এত কিছু হলো আর রাসেল আমাকে একটুও জানালো না? ওর সাথে আর কথাই নেই। তখনই রাসেল সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। কে কার সাথে কথা বলবে না শুনি একটু? তুই জুয়ের ভাই, সেটা আগে বলস নাই কেন? সেটা আগে বল। এই রে পাগলা খেপেছে, তোকে বলি নাই কারণ তুই কষ্ট পাবি বলে। রাসেলের বাবা কি বলে দেখ, তোর কোম্পানি থেকে একটা প্রজেক্ট নেবে, কিন্তু তার জন্য আর কে বলতে হবে। আব্বু, এটা আমার কোম্পানি, সো নো চিন্তা। এভাবে রাগ অভিমান ভুলে সবাই বসে গল্প করে। ভাইয়া, অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, প্লিজ চল না কোথাও লাঞ্চ করে আসি। জুই কিন্তু কথাটা মন্দ বলে নাই। চল সবাই একটু ঘুরে আসি। তাহলে সবাই রেডি হয়ে আসুক, আমরাও রেডি হই। তবে সবাই এক পোশাক পরতে হবে। এক পোশাক পরবা ঠিক আছে, তবে আমারও একটা আবদার আছে। কি আবদার তোর শুনি? আমি চাই তুই আর ভাবি এক পোশাক, আমি আর রাফি এক পোশাক, আর শিখা আর রাসেল এক পোশাক পরবো। খুবই সুন্দর লাগবে। তোর আইডিয়াটা কিন্তু অনেক ভালো, এটা করলে মন্দ হবে না। শেখা তো শুধু সবার কথা শুনেই যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। কি বা বলবে? নিজের স্বামীর কাছে তার কথার কোনো দাম নেই, সেখানে এখন কথা বললে দাম দিবে কে? আমি পড়তে পারবো না। ভাইয়া প্লিজ পর, আমার জন্য হলো, অনেক মজা হবে, প্লিজ ভাইয়া প্লিজ।
কেন যেন আদরের বোনের কথা রাসেল ফেলতে পারলো না। রাজি হয়ে গেল। তারপর সবাই যার যার মতো রেডি হয়ে নিচে আসলো। অসম্ভব সুন্দর লাগছে সবাইকে, কেউ কারো থেকে চোখ সরাতে পারছে না। আমার ছেলে মেয়ের উপর যেন কারো নজর না লাগে। তারপর সবাই গাড়ি নিয়ে প্রথমে একটা পার্কে চলে আসলো। নীল আর জুই, নীলা আর রাফি আলাদা আলাদা বেঞ্চে বসে, এদিকে রাসেল আর শেখা একে অন্যের দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে। কেউ কিছু বলছে না আর বসেও না। ভাইয়া, তোদের কি বসার জন্য আলাদা কার দিয়ে বসতে বলতে হবে নাকি? তারপর মন্না চাইতেও রাসেলের শেখা বসে পড়লো। তার অনেক সময় গল্প করে একটা রেস্টুরেন্টে চলে আসে। সবাই একটা টেবিলে বসে। রাসেল যখনই খাবার অর্ডার করতে নিবে তখন পেছনে থেকে কেউ বলে উঠে, আরে রাসেল, তুমি এখানে? তখন সবাই আদনানের দিকে তাকায় আর নীলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আরে আঙ্কেল, যে এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম। কেমন আছেন? ভালো, তোমরা আছো? ভালো আছি। আর আঙ্কেল আসছেন, পরিচিত হয়ে নেই। এই হচ্ছে নীল, আমার বন্ধু ভাই, আর এটা আমার বোন নীলের স্ত্রী। স্ত্রী কথাটা শুনে আদনান অবাক হয়ে যায়। ছেলে বিয়ে করেছে আর একটি বারের জন্য বাবাকে বললো না। এই হলো নীলা, নীলের বোন। আর এই হলো রাফি, নীলার স্বামী। আর এই হলো আর বলতে হবে না, ওকে? আমি জানি ও তোমার বউ, মানে গল্পের সেই মেয়ে। রাসেল, তুই এনাকে আগে থেকেই চিনিস? কখনো বলিসনি তো। চিনি তো, সেই জেলার সাহেব। কিন্তু তুই চিনিস নাকি? কেন? বেঈমানকে কি করে ভুলতে পারি? বেইমান মানে কি এসব বুঝলাম না তো। আমি বলছি শোনো, নীলা আমার ছেলে মেয়ে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। কি বলছে এসব? কি? নীল আর নীলাই তাহলে আপনার সেই ছেলে মেয়ে? হ্যাঁ রাসেল, কিন্তু ইনাকে আমরা বাবা বলে মানি না। ইনি টাকার জন্য সব করতে পারে। টাকার জন্য? আবার বেইমান ঘটনা কি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। একটু বুঝিয়ে বললেই তো সব ক্লিয়ার হয়ে যায়। রাসেল, আমি আজকে একটা সত্য ঘটনা বলবো তোমাদের, যেটা তোমরা কেউ জানো না। কি কথা? তাহলে শোনো। একদিন আমি আর নীলের আম্মু মাজারে গিয়েছি। তখন নীল আর নীলা ছোট, ওদের রেখে গিয়েছি। আসার সময় আমার ফোনে একটা কল আসে। রিসিভ করলেই বলে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা নীলের আম্মু, তুমি একাই ড্রাইভারের সাথে চলে যাও, আমি ওখান থেকে ঘুরে আসি। ফোন করে কেউ দুর্ঘটনা ঘটেছে বললো। তারপর আমি সেখানে চলে যাওয়ার জন্য অন্য একটা গাড়িতে উঠছি। তখনই নীলের আম্মু চিৎকার করে ওঠে। আমি পিছনে ফিরতেই দেখি একটা গাড়ি নীলের আম্মুর গাড়িকে পিষে দিয়ে চলে গেল। কাছে গিয়ে দেখি কেউ জীবিত নেই। সেদিন থেকেই নীলা আমাকে দেখতে পারে না। তাদের ধারণা আমি টাকার লোভে তার আম্মুকে একা রেখে চলে গেছি। আমি পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছে করে করেছে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। কে ছিল সেই লোকটা? আপনি কি তাকে চিনতে পেরেছেন? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সেই লোকটা আর কেউ না, সে হলো আমার একমাত্র শত্রু, বলতে গেলে শিখার বাবারও শত্রু। সে হলো তোমাদের কলেজের প্রিন্সিপাল। এটা শুনে সকলে অবাক। স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে ভাবতে অবাক লাগে। তাকে দেখে তো এটা বোঝাই যায় না। এসব কথা শুনে নীলা কান্নায় ভেঙে পড়ে আর বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো তোমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিনি। আমি কি তোদের সাথে রাগ করতে পারি বল? আমি জানি তোদের একদিন ঠিকই ভুল ভাঙবে, সেদিন ঠিকই বুঝবি। আজ আমি অনেক খুশি। এখানে ছিল সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে, শুধু শিখার মনে কোনো আনন্দ নেই, যেটা রাসেল ঠিকই খেয়াল করেছে। বাবা, আজকে তোমাদের একটা সত্য কথা বলবো, যা তোমরা কেউ জানো না। মা বল, কি এমন কথা? রাসেল, তোমার মনে আছে কলেজে শিখার সাথে তোমার কখনোই পড়তো না? তুমি ওকে যে থাপ্পড় মেরেছিলে, তার জন্য শিখা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দিয়ে তোমাকে খালি রুমটায় নিয়ে যেতে বলে। আমি ওকে অনেক বোঝানোর পরে শিখা বুঝতে পারে তোমার সাথে ওসব করা ঠিক হবে না, কিন্তু তখনই স্যার এসে। কি ব্যাপার, কাজ যেটা ভেবেছ সেটা দয়া করে থেমে যাচ্ছ? এটা তো হবে না, তোমাদের এটা করতেই হবে, নাহলে তোমাদের পরিবারের প্রতি সাথে পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে। আর শিখা আমার কথায় রাজি না হলে রাসেলেরও ক্ষতি করব। স্যার দেখেন, আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, তাহলে আমি কাজটা শুরু করে দেই। না স্যার, আমি রাজি। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, যার জন্য এমন একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছিলাম।
আমাদের ক্ষমা করে দিও। কথাটা বলে দিলাম, কারণ শিখার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি তোকে কখনো ছাড়বো না। রাসেল ঠিক বলেছ, আমি দেখছি। শিখা কান্না করেই যাচ্ছে, যেন ও কান্না থামতেই যাচ্ছে না। সবাই অনেকভাবে বোঝেছে, তবু কান্না থামছে না। ছি, আমি সত্য না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি, এত কষ্ট দিয়েছি। জানো জানো, আর কিছু সময় অপেক্ষা করো, তোমার কষ্টের অবসান ঘটবে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। এইভাবে অনেক কথা বলি সবাই বাসায় চলে আসে। বাসায় এসে রাসেল দেখতে পায়, সবাই বাসায় চলে আসে। বাসায় এসে রাসেল দেখতে পায় সোফায় তার শ্বশুর শাশুড়ি বসে রাসেলের বাবা মার সাথে কথা বলছেন। শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এইভাবে কাঁদিস না মা, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তা মা, তুই কেমন আছিস? আব্বু অনেক ভালো আছি। তোমার মেয়ের জামাই তো আমার কাছে কোনো কষ্টের ছায়া আসতে দেয় না। তাহলে বলো, ভালো না থেকে উপায় আছে? তোমরা কেমন আছো? শিখার এই কথাটা রাসেলকে ভাবিয়ে তোলে। শিখা তো সত্য কথাগুলো বলে দিলেই পারতো, তাহলে মিথ্যার আশ্রয় কেন নিল? নাকি আমাকে সত্যি খুব বেশি ভালোবাসে না? কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ মা, আমরাও ভালো আছি। তা বাবা রাসেল, আমাদের ক্ষমা করে দিও। সেদিন নাগের মাথায় না জানি কত কি বলেছি। ভালো আছি, আর ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনাদের সেদিনই ক্ষমা করে দিছি, যেদিন আমি বাড়ি থেকে চলে গেছি। আপনারা আমার গুরুজন। আপনাদের উপর আমার যতই রাগ অভিমান থাকুক না কেন, সেটা ক্ষণিকের জন্য, স্থায়ী নয়। এইভাবে গল্প করলে কি সবার পেট ভরবে নাকি? আসো সবাই নাস্তা করি। খাবার কথা তো এদের কোনো মনেই নেই। তারপর যে যে খেতে চায় তারা খেয়ে নিল, কারণ রাসেলরা তো খেয়ে এসেছে একটু আগে, তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না। রাসেল রুমে গিয়ে বসে আছে আর ভাবছে, আমি শিখার সাথে এসব করতে পারলাম কিভাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমার কথা ভেবেই এইসব করতে বাধ্য হয়েছে। এসব ভাবছে। তখনই শেখা রুমে আসলো। একটা কথা বলবো, রাখবে? তেমন জোর করবো না, কারণ জোর করার কোনো অধিকার আমার তো আর তোমার উপরে নেই। রাসেল ভাবছে কি এমন কথা যেটা বলার জন্য অনুমতি লাগবে। বলো, কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইতেছো? আরে আজকে আবার এই গুন্ডাটার কি হলো? তুমি করে বলছে এর জন্য তেলাপোকার জুস খাওয়াতেই হবে। মনে মনে, আজকে তো আমার বাবা মা এসেছে, তাই যদি আমার সাথে একটু ভালো ব্যবহার, মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। বলে শেখা রাসেলের পায়ে ধরে পড়ে যায়। রাসেল আর সহ্য করতে না পেরে শেখাকে বুকে জড়িয়ে নেয়। শেখা তো রাসেলের এমন কাণ্ড দেখে হাজার বললে সব খেয়েছে। তোমার স্থান আমার পায়ে না আমার বুকে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করে দাও প্লিজ। রাসেল চোখে পানি, আর শেখার চোখ দিয়ে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যেন কষ্টের বৃষ্টি না, এক ফোঁটা কষ্টের মাঝে সুখের বৃষ্টি। না, তুমি যা করেছো সেটা ভুল না। তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম। আর ক্ষমা চাইছো কেন? তোমার ওই বুকের বাম পাশটায় আমাকে একটু জায়গা দিও, যেন সারা জীবন তোমার সেবা করতে পারি। আরে পাগলি, কাঁদো কেন? এই বুকটা তোমার জন্যই বুক করা, সে আগে থেকে। কি? তাহলে এতদিন আমাকে কষ্ট দিলে কেন? রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গেছিল। কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। কি? আমি পেতনি? তবে রে, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে রাসেলের বুকে গিল ঘুষি মারতে থাকে। তখনই বাইরে থেকে করতালি শব্দ পেয়ে দুজনে দুজনকে ছেড়ে দিয়ে শেখা তো লজ্জায় শেষ। ভাবি, আশেপাশে মানুষদেরও একটু দেখো। বলেই সবাই হাসতে শুরু করে, আর শেখা তো লজ্জায় দৌড়ে গিয়ে রাসেলের আম্মুকে জড়িয়ে ধরে। রাসেলের আম্মু, তুমি ঠিকই বলেছো, কাজটা কালকে করলেই ভালো হবে। শিখা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমে চলে যায়। পাগলি মেয়ে, লজ্জা পেয়েছে। এইভাবে সুখী শান্তিতে পার হয়ে যায় আজকের রাত। সকালে রাসেলের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ আজকে শিখা অন্য রুমে ছিল, তাই ডাকেনি। মহারাজের ঘুম ভাঙলো তাহলে? আমার আজকে ঘুম হয়নি। কেন গো? আমার জানা মতে ঘুমকে তো আর কেজে তোরে কিনে আনতে হয় না যে তোমার ঘুম হবে না। তুমিও না পারো বটে। আরে তোমার জন্য মনটা সারা রাত ছটফট করেছে, বুকের উপর খালি খালি লেগেছে। বলে আমার বাবুটারে অনেক কষ্ট পেয়েছো। দাঁড়াও, তোমার জন্য ইঁদুরের স্যুপ করে আনি, তাহলে মনটা ভালো হবে। বলে রাসেলের গালে টক করে একটা কিস দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে রাসেল ভাবে, এই এটা কি বললো শিখা? কি পাগল হলো নাকি? ইঁদুরের স্যুপ কি মানুষ খায় নাকি? ভাইয়া কি এত মনোযোগ দিয়ে ভাবি শুন? আর বলিস না,
তোর ভাবি মনে হয় খুশির জন্য পাগল হয়ে গেছে। বলে কিনা আমার জন্য ইঁদুরের স্যুপ, তেলাপোকার জুস, ব্যাং ভর্তা, আরো কত কি বললো খাওয়াবে, আবার নিম পাতার গরম চা। হা হা হা, ভাইয়া আয় নিচে চল। তারপর রাসেল নিচে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাসেল রুমে বসে আছে, তখনই সে একটা প্যাকেট নিয়ে আসে। জানো, তাড়াতাড়ি এটা পরে রেডি হও, জজ আম্মুর অর্ডার। পারবো তো, তবে তার আগে আমার কিছু পাওনা আছে, সেইগুলো পূরণ করো। বলে রাসেল শেখার দিকে এগোচ্ছে আর শেখা পেছনের দিকে যাচ্ছে। এই না না, একদম দুষ্টুমি করবে না এখন, বলে দিলাম। না না, সেটা তো হবে না। আমার তো তোমার সাথে দুষ্টুমি করতে ভালো লাগে। আরো কাছে যাচ্ছে। শেখা দেওয়ালের সাথে আটকে যায় আর পেছনে যেতে পারে না। রাসেল শেখার 2 হাত আটকে ধরে নাকের কাছে নাক আনে। এখন স্পষ্ট দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। শেখা চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসও ভারী হয়েছে। এই জন্য উত্তেজনাপূর্ণ এক চরম রোমাঞ্চকর মুহূর্ত। যেই না রাসেল শেখার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, তখনই আম্মু কখন আসলে? রাসেল কথাটি শুনেই তাড়াতাড়ি করে ছেড়ে দেয় আর শেখার দৌড়ে দরজার কাছে গিয়ে, কেমন দিলাম? ফাজিল মাইয়া, তোমার তো হচ্ছে। আগে কাছে পাই, তখন সুদে আসলে সব উসুল করে নিব। আমাকে বোকা বানানো, তাই না? রাসেল রেডি হয়ে নেয়। ওইদিকে শেখাকে পার্লার থেকে কিছু মেয়ে এসে বিয়ের সাজিয়ে দিয়ে যায়। আজ শেখাকে অপরূপ সুন্দর লাগছে। এমনিতেই পরি, তার উপর বিয়ের সাজ। এমনিতেই বিয়ের সাজে নাকি মেয়েদের একটু বেশি কিউট লাগে। আরে বাহ, আমার মামুনিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, আমার নজর না লাগে। পাশে থেকে জুই বলে ওঠে, আমরা যে একটু সেজেছি সেই দিকে কারো খেয়ালই নেই, শুধু ভাবিকে দেখছে সবাই। আরে মামুনি, তোকে অনেক সুন্দর লাগছে, একদম পরি জैसा। এদিকে রাসেল, নীল, রাফি, আদনান সাহেব বসে আছেন। আচ্ছা রাসেল, আমি তোমাদের স্যারকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কোথায় গেল সে? রাসেল কথা শুনে হাসতে থাকে। এখানের হাসান কি হলো? স্যারের সাথে সব হিসাব নিকাশ করেছি কেল্লাফতে। স্যার এখন আকাশে বসে বসে পরিকল্পনা করতেছে কার সাথে কি করা যায়। কি? কখন করলে এটা? তারপর রাসেল সব খুলে বলল। এখন বুঝতে পারলেন তো নাকি কোনো ভেজাল আছে? ভাইয়া, আমাদের তো সব খুলে বললে, কিন্তু আপনার পাঠকদের বলবেন না, তাই তারা রাগ করেছে। তাদের এইটুকু বলেন। ও, আমার তো মনেই নেই। তাহলে আপনারা শোনেন, আমি খোঁজ নিয়ে অনেক কষ্টের পরে জানতে পারি স্যার এখন পরিত্যক্ত একটা বাড়িতে থাকে, যেখানে সবাই যায় না। আর যাবেই বা কিভাবে? এটা তো জঙ্গলের মাঝে অবস্থিত। আমি সেখানে গিয়ে দেখি কোনো সিকিউরিটি নেই, শুধু স্যার একাই বসে কি যেন ভাবতেছে। স্যার আমাকে দেখে চমকে ওঠে। আরে রাসেল যে। স্যার, আপনার সাথে একটু হিসাব করতে আসলাম। সেই দিন যা শিক্ষাদের দিয়ে আমার বিরুদ্ধে করিয়েছিলেন। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না। শিক্ষা নীলার বাবার সাথে শত্রুতা ছিল, তাই ওদের ডাল হিসেবে ব্যবহার করেছি। সরি বাবা। কথাগুলো বলছে আর রাসেল স্যারকে চেয়ারের সাথে বেঁধে ফেলছে। কি আমাকে বাঁচছো কেন? আর পেট্রোল কেন দিচ্ছ? আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কে? যান আল্লাহর কাছে যান, যান আল্লাহর কাছে মাপ চান। সেখানে তো যাওয়ার জন্য ভিসা এত তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু আমি ব্যবস্থা করে দিলাম। হ্যাপি জার্নি, বাই বাই। বলে রাসেল আগুন লাগিয়ে চলে আসে। তার চিৎকার করে যাচ্ছে, কিন্তু মুখে টেপ থাকার কারণে কেউ শব্দ শুনতেও পারবে না। ভাই, তুই একটা মাল মাইরি, কেউ বোঝার আগে সব শেষ করে দিলে। ওরাও না। এভাবে অনেক বার্তার মধ্য দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। এখন শিখা বাসর ঘরে বড় একটা ঘুমটা দিয়ে রাসেলের জন্য বসে আছে, কিন্তু রাসেলের আসার কোনো নামগন্ধই নেই। আজকে আসুক, ওর একদিনকে আমার যতদিন লাগে। এত বছর পরে কাছে পাবো, আর নবাবের সেই দিক কোন খেয়ালই নেই। রাগে ফুলতেছে, তখনই রাসেল চুপটি করে রুমে ঢোকে। রাসেল চুপটি করে রুমে ঢুকে রাসেল অবাক হয়ে যায়, মানে শক খায়, কারণ শিখা ঘুমটা ফেলে কোমরে আঁচল গুজে রাগী ভাবে তাকিয়ে আছে। এই বের হ, আমার রুমে তোর কোনো জায়গা নেই, যা বের হ বলছে আর রাসেলকে ধাক্কা দিচ্ছে বাইরে যেতে। এই যে পাগলি খেপেছে, এখন কি করি? আমার লক্ষ্মী বউ, এমন করিও না। এত সময় বাইরে কি করলি? আর বলিও না, বন্ধু বান্ধবরা আসতে দিচ্ছিল না। জানা তাদের কাছে, তোর আমার কাছে আসতে হবে না, যা বেরো আমার রুম থেকে। এই লক্ষ্মীটি রাগ করেছো বুঝি? এই দেখো আমি কানে ধরেছি, আর এমন হবে না। তুমি আমার মনের অবস্থা একটুও বোঝো না। যদি বুঝতে, তাহলে আর এইভাবে দূরে থাকতে পারতেন। এইভাবে বলিও না গো, তুমি তো আমার সব। তুমি ছাড়া কে আছে আমার? বলে রাসেল শিখার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয়। শিখা হাঁপাচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম।
মেরে ফেলতে চাও নাকি? শিখাকে আর কিছু বলতে দেয় না রাসেল, কারণ রাসেল শেখার মুখ বন্ধ করেছে তার ঠোঁট দিয়ে। শেখাও রেসপন্স করছে। এভাবে আবারও মিলিত হয় দুটি দেহ। তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে। গল্পটা এখানেই রেখে দিলাম। আপনারা কি দেখেন? সিনেমা তো শেষ, ওদের একটু একা থাকতে দিন, সমুদ্র থেকে মুক্ত খুঁজতে হবে। জানি না এই গল্পের মাধ্যমে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, তবে এই গল্পের মতো কাহিনী কিন্তু আমাদের জীবনে হামেশাই ঘটে। তাই আমার অনুরোধ, যাই করেন না কেন আগে সত্য জানবেন, পরে যা করার সেটা করবেন। ফের দেখা হবে, কথা হবে নতুন গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।